ইকোনমিক্সের ক্ষেত্রে হচ্ছে সাপ্লাই আছে, ডিমান্ড আছে। আরেকটা টপিক হচ্ছে গিয়ে কনজিউমার বিহেভিয়ার। এরপরে হচ্ছে গিয়ে আমরা যদি বলি সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার থাকবে। এরপরে যদি বলি সেটা হচ্ছে গিয়ে জিডিপি এন্ড জিএনপি একটা পার্ট আছে, এটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব, মানে যাতে পরীক্ষায় আসলে নিজেরা এই কনসেপ্টটা থেকে নিজেরা ইচ্ছে মতো বানিয়ে লিখতে পারবো। এরপর হচ্ছে প্রোডাকশন এন্ড কস্ট। ন্যাশনাল ন্যাশনাল আইডেন্টি, আইডেন্টি, ইনকাম ইনকাম আইডেন্টি এটা আইডেন্টি লাগবে? লাগবে? না। এবং আরেকটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এটা সিটিতেও আসছিল, পিপিএফ। ভাই লাগতে অনেক কিছুই আছে, কিন্তু আমরা সব তো করতে পারবো না। আরো একটা টপিক রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটিটা আমি এখনো কভার করি নাই, কাজে আমি এটা এখন ধরবো না। আমরা বাকিগুলো সব কভার করবো, ইলেকট্রিসিটি থেকে পরীক্ষা দিব না। নতুন টপিক। এখন এখন আসি এটুকুর মধ্যে আমরা আগের দিন বলছিলাম যে ইকোনমিক্সের যে শুরু, এই শুরুর সময় থেকে যদি আমরা হিসাব করতে যাই, এটাকে তিনজন মানে ইকোনমিক্স এর মানে কাজ করা অবদান রাখা তিনজন, অ্যাডাম স্মিথ, তারপর হচ্ছে আলফ্রেড মোশেল এবং হচ্ছে রবিনস, তিনজন তিনটা আলাদা আলাদা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছিলেন। অ্যাডাম স্মিথের ক্ষেত্রে ছিল হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, আহ আলফ্রেড মোসেলের ক্ষেত্রে ছিল হচ্ছে নিউ ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, আর রবিনসের ক্ষেত্রে ছিল মডার্ন ইকোনমিক্স। এটুকু মাথায় রাখলে হয়, আর কিছুই না, আর না রাখলেও কোনো অসুবিধা নেই। এখানে প্রথম একটা টপিক হচ্ছে গিয়ে মাইক্রো ভার্সেস ম্যাক্রো। এটা ইম্পর্টেন্ট খুবই পরীক্ষার জন্য, মোটামুটি শিওর থাকতে পারেন, আসার মতো একটা প্রশ্ন। তো মাইক্রো ম্যাক্রো এই দুইটা টার্ম হচ্ছে গিয়ে সহজ কথায় এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড। এগুলো যেহেতু গ্রিক ওয়ার্ড, এদের একটা মিনিং আছে। তো এই মিনিংটা হচ্ছে গিয়ে মাইক্রো শব্দ মানে হচ্ছে গিয়ে স্মল, আর ম্যাক্রো হচ্ছে গিয়ে লার্জ। তো এটাকে যদি আমরা বলতে যাই, আসলে যেটা হয় যে এই যে স্মল বলতে কি বোঝানো হচ্ছে, ধরেন এটাকে ইন্ডিভিজুয়াল একটা অংশ নিয়ে আলোচনা করে, ইন্ডিভিজুয়াল একটা পার্ট নিয়ে। ইন্ডিভিজুয়াল। আর ম্যাক্রো হচ্ছে একটা হোল সিস্টেম নিয়ে আলোচনা করে, যেমন আমরা বলতে পারি জিডিপি জিএনপি যেগুলো বলছি এগুলো, অথবা একটা দেশের মানে একটা সিস্টেম কিভাবে কাজ করতেছে, এরকম একটা ডিটেলস নিয়ে যখন আলোচনা হবে তখন সেটা ম্যাক্রো। আর ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ নিয়ে যখন কাজ করবো তখন সেটা হচ্ছে মাইক্রো। তো এটা একটু মাথায় রাখতে পারেন। এর বাইরে হচ্ছে কি আমাদের এখানে তিনটা টার্ম আছে, এগুলো একটু মাথায় রাখতে পারেন। তিনটা কি কনসেপ্ট আছে, সেগুলো হচ্ছে গিয়ে নিড, তারপর হচ্ছে ওয়ান্টস এবং হচ্ছে ডিমান্ড। নিডস, ওয়ান্টস, ডিমান্ডস। ওকে। নিডস মানে হচ্ছে গিয়ে যে সহজ কথায় যেমন যেটা আমাদের লাগবেই, যেমন আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ফুড, খাবার আমাদের লাগবে, ফুড আমাদের লাগবে, শেল্টার এগুলো আমাদের লাগবেই। এখন এই যে ফুড, শেল্টার এগুলো কিন্তু একটা হচ্ছে কি, আমরা যদি বলি লিমিটেড। আপনি একবার খাবার পেয়ে গেছেন মানে এক বেলার জন্য আপনার আর কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে লিমিটেড। আর ওয়ান্টস, মানুষের চাহিদা কিন্তু আনলিমিটেড। এবং এই যে লিমিটেড, আপনি খাবার পেলেই হচ্ছে, এখানে আর কোনো ঝামেলা নাই, এরকম জাতীয় জিনিসগুলো বা শেল্টার এরকম জিনিসগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর আনলিমিটেড ওয়ান্ট এটা হচ্ছে ভেরিয়েবল, কারণ আপনার রুচি মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ভেরিয়েবল মানে চেঞ্জ, কনস্ট্যান্ট মানে কোনো চেঞ্জ নাই। আর আরেকটা টার্ম আছে ডিমান্ড। ডিমান্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সহজ কথায়, এই যে আপনার একটা জিনিসের ওয়ান্টস আছে, এটা আপনাকে পারচেস করার জন্য এবিলিটি থাকা লাগবে। ডিমান্ড হতে গেলে হচ্ছে গিয়ে আপনার এবিলিটি থাকা লাগবে। আচ্ছা, বারাট প্রচুর ভুল হয়েছে, যাই হোক মেনে নেন যে এখানে এবিলিটি লিখছি। ডিমান্ডের ক্ষেত্রে আপনার মানে জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে এবিলিটির একটা বিষয় আছে, এবিলিটি থাকতে হবে। সহজ করে যদি বলি, ধরেন এক কারণ একটু ওকে, এ আর বি দুইজন মানুষ, এর কাছে আছে হচ্ছে গিয়ে 10 টাকা, আর বি এর কাছে আছে হচ্ছে 10 লাখ। এখন দুইজনেরই স্বপ্ন হচ্ছে গিয়ে একটা কার কিনবে। এখন এই যে কার কিনবে বা কিছু গাড়ি কিনবে, এখানে যার কাছে 10 টাকা আছে তার জন্য এটা আকাশ কুসুম কল্পনা। ধরেন আমরা হচ্ছে গিয়ে জুমার নামাজ পড়ে বের হইলাম, দেখি যে অনেক ফকির আছে। এখন ওরা একজন হচ্ছে গিয়ে ধরেন
কোনোভাবে হচ্ছে গিয়ে আমি হচ্ছে মিলিয়নিয়ার হয়ে গেলাম। তো এখন আমি একটা কার নিয়ে এসেছি, এখন সে চিন্তা করতেছে এরকম একটা কার যদি তার হয়, এটা তো আসলে হইল না। এরকম যার কাছে 10 টাকা আছে, তার জন্য সে বলবে আই ওয়ান্ট এ কার। আর ধরেন এখন হচ্ছে গিয়ে আমার সাথে আপনাদের কারো একজনের হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে পকেটে এখন 10 লাখ টাকা আছে, মানে সে কার কিনতে পারবে, তখন সে বলবে আই ডিমান্ড এ কার। আর জিনিসটা হচ্ছে গিয়ে আপনি ওয়ান শব্দটা ইউজ করবেন যখন আপনার কাছে ওইরকম এবিলিটি নাই, তখন হচ্ছে আপনি ইউজ করবেন ওয়ান। আর যখন আপনার কাছে ওইরকম এবিলিটি আছে, তখন আপনি ইউজ করবেন ডিমান্ড। এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এইটুকু পার্ট আপনার খুবই মাথায় রাখতে হবে। এবং এই ডিমান্ডের উপর ভিত্তি করে একটা টার্ম আছে আমরা পড়বো, সেটা হচ্ছে গিয়ে ল অফ ডিমান্ড। অর্থাৎ আমরা যদি বলি এই ডিমান্ডের উপর ভিত্তি করে যে কার্ভ, সেটা হচ্ছে গিয়ে ল অফ ডিমান্ড। এবং আমরা এই ল অফ ডিমান্ডটাই একটু পরে দেখবো। তো আমরা এখন হচ্ছে গিয়ে ল অফ ডিমান্ড নিয়ে একটু আলোচনা করব। ল অফ ডিমান্ড, ওকে। তো ল অফ ডিমান্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে একটু ঠান্ডা মাথায় রাখবেন। এখানে আরো একটা পার্ট আছে, ল অফ সাপ্লাই। তো দুইটার জন্য আপনার পরীক্ষায় আসতে পারে বা দিতে পারে যে আপনি এই ল অফ ডিমান্ড কি এটা একটু বলেন, অথবা ল অফ সাপ্লাই কি সেটা বলেন। দুইটার জন্য দুই রকম আলাদা আলাদা ভাবে এই ল গুলো শেখার থেকে আপনি একটা শিখবেন, ওখানে শুধু একটু চেঞ্জ করে দিয়ে আপনি সাপ্লাইটা চালাই দিতে পারবেন। তো আমরা ওইভাবে যদি একটা সাজাই, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ল অফ ডিমান্ডের ক্ষেত্রে যদি বলি যে when a price of goods are increases, when a price of goods are increases, এবং এখানে একটা খেয়াল রাখেন, আদার থিংস রিমেন কনস্ট্যান্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি না লিখলে নাম্বারও না দিতে পারে। আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, ইটস কোয়ান্টিটি ডিমান্ডেড, ইটস কোয়ান্টিটি ডিমান্ডেড, ইটস কোয়ান্টিটি ডিমান্ডেড। আমরা এক কথায় ঝামেলা না গিয়ে লিখে দিলাম ডিক্রিজ। এবার এখানে আমি একটু বোল্ড করে রাখি, অন্য কালার ইউজ করলে ভালো হতো। ওকে, এখানে জিনিসটা হচ্ছে গিয়ে হোয়েন এ প্রাইস অফ গুডস আর ইনক্রিজেস, মানে যখন একটা প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হবে এবং আদার থিংস রিমেন কনস্ট্যান্ট, অন্যান্য জিনিসগুলো কোনো প্রকার পরিবর্তন হবে না, তখন ইজ কোয়ান্টিটি ডিমান্ডেড। একটা টার্ম আছে কোয়ান্টিটি ডিমান্ডেড, জিনিসটা কি? কোয়ান্টিটি ডিমান্ডেড মানে হচ্ছে গিয়ে যেখানে আপনার প্রাইস এবং আপনার হচ্ছে টাইম, এই জিনিসগুলো আগে থেকে একটা মানে ইয়ে করে দেবে, স্পেসিফিকলি বলে দেওয়া থাকবে যে আপনার টাইপ কিরকম হবে, প্রাইস কিরকম হবে। ধরেন আপনার হচ্ছে গিয়ে বলে দেওয়া হলো যে আহ 2 বছরে হচ্ছে গিয়ে এরকম মানে ডিমান্ড ছিল হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দিল, এরকম একটা মানে কোয়ান্টিটি ডিমান্ডেড, মানে যেখানে প্রাইস আর টাইমটা আপনাকে বলে দিবে। তো সেইরকম জিনিসগুলো হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড। ডিমান্ড মানে তো হচ্ছে আপনার কাছে এবিলিটি আছে, আমি ওই প্রোডাক্টটা পারচেস করব। এবং এখানে লেখা আছে ডিক্রিসেস, মানে হচ্ছে গিয়ে প্রোডাক্টের সাথে এখানে হচ্ছে গিয়ে নেগেটিভ রিলেশনশিপ আছে এখানে। এখন এখানে হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটি হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ, এটাকে আমরা বলে দিই যে নেগেটিভ রিলেশনশিপ। ওকে, এখন মানে হচ্ছে কি, দেখেন সহজ কথা, আপনার একটা প্রোডাক্টের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে আপনি কিন্তু ওই জিনিসটা কেনার জন্য আগ্রহ কমে যাবে। এটাই হচ্ছে ল অফ ডিমান্ড, আর কিছুই না। এবং এখানে যদি বলি আমরা আহ এইখানে ডিমান্ডের ক্ষেত্রে আপনাকে 3টা ওয়ার্ড মাথায় রাখতে হবে। যে সেখানে হচ্ছে ওই ডিমান্ড হতে গেলে আপনাকে 3টা জিনিস থাকতে হবে। আপনাকে অবশ্যই ওই প্রোডাক্টের সম্পর্কে ওয়ান্ট থাকতে হবে। আপনার ওটার জন্য হচ্ছে এফোর্ট থাকতে হবে। এবং আরেকটা হচ্ছে গিয়ে ডেফিনিট প্ল্যান টু বাই। ডেফিনিট প্ল্যান টু বাই, এই 3টা জিনিস থাকতে হবে ল মানে ডিমান্ডের ক্ষেত্রে, মানে সরি ডিমান্ডের জন্য। ডিমান্ড হচ্ছে হলো আপনার এই ওয়ান্ট থাকতে হবে, এফোর্ট থাকতে হবে, এবং আপনার ডেফিনিট প্ল্যান থাকতে হবে এটা বাই করার জন্য। এবং এটার যে গ্রাফটা আছে, এটা যেহেতু নেগেটিভ রিলেশনশিপ, আমরা যদি গ্রাফের কথা বলি, গ্রাফটা হচ্ছে এরকম যদি গ্রাফ হয়, এবং মাথায় রাখবেন ওয়াই অ্যাক্সিসে অলওয়েজ প্রাইস হবে। ওয়াই অ্যাক্সিসে প্রাইস, এবং এটা এরকম একটা ডাউনওয়ার্ড হবে। কারণ এখানে ডাউনওয়ার্ড হবে কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমাদের এখানে নেগেটিভ রিলেশনশিপ হচ্ছে নেগেটিভ,
এই নেগেটিভ রিলেশনশিপ হওয়ার কারণে প্রাইস যত ইনক্রিজ হবে তত এটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি মানে সেটা তত কমে যাচ্ছে থাকবে। এজন্য এটা এরকম ভাবে ডাউনওয়ার্ড হবে। এখন এই যে আমি একটু আগে বললাম যে এখানে প্রাইস ইনক্রিজ হলে কোয়ান্টিটি কমে যাবে। এই জিনিসগুলো বা ডিমান্ড কমে যাবে। প্রাইস যদি ইনক্রিজ হয় তাহলে ডিমান্ড কমে যাবে। তো এখন এই জিনিসগুলো অবশ্যই এক্সপেকটেশন আছে। এক্সেপশন আছে। আমরা যদি এক্সেপশন এর ক্ষেত্রে বলি, যেমন আমরা যদি বলি বাঙালির ভাত। ভাতের দাম যতই বৃদ্ধি পাক বাঙালি ভাত খাওয়া কমাবে না। এটা একরকম এক্সেপশন। এছাড়া যদি বলি ড্রাগস এন্ড মেডিসিন, ড্রাগস এন্ড মেডিসিন, ড্রাগস এন্ড মেডিসিনের ক্ষেত্রে ধরেন একটা যদি বলি ইনসুলিন। আপনার ইনসুলিনের দাম যতই বৃদ্ধি পাক, যেহেতু এটা আপনার বেঁচে থাকা বা জীবনের সাথে কানেক্টেড, আপনাকে ইনসুলিন কিনতে হবে। সেক্ষেত্রে আপনার প্রাইস ইনক্রিজ হইলেও আপনার ওটা ডিমান্ড কিন্তু ডিক্রিজ হবে না। এছাড়া যদি বলি যেকোনো মেডিসিন, আপনার যেহেতু বাঁচতে হবে, কাজে আপনার দাম বাড়লেও সেটা কিনতেই হবে। এর বাইরে যদি বলি রিলিজিয়াস আইটেম, আপনার ধর্মীয় জিনিসপত্রগুলোর দাম বৃদ্ধি পেলেও আমাদেরকে ওটা কিনতে হয়। তো এখান থেকে আপনি এটা মাথায় রাখতে পারেন, এগুলো হচ্ছে এক্সেপশন। এবার আমরা হচ্ছে কিছু দেখবো ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই এই জিনিসটা মানে কি? তো আচ্ছা, ওকে, এটুকু থাকলো। তো ডিটারমিনেন্টস অফ সাপ্লাই জিনিসটাকে আমরা যদি অন্যভাবে বলতে চাই, এটা আরেকটার নাম যদি বলি, সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর কজ দা সাপ্লাই কার্ভ টু শিফট। মানে কিছু কিছু ফ্যাক্টর যেগুলোর জন্য হচ্ছে সাপ্লাই কার্ভের মধ্যে পরিবর্তন আসে, সহজ কথায় সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা যদি বলি, প্রথম হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুডস। প্রাইস অফ রিলেটেড গুডস, ওকে। প্রাইস অফ রিলেটেড গুডস এর মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবস্টিটিউট, সাবস্টিটিউট, টি সাবস্টিটিউট, ওকে। আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এবার সাবস্টিটিউট যেটা হচ্ছে গিয়ে, মানে ফুটবল খেলা যেরকম একজন প্লেয়ারকে তুলে দিয়ে আরেকজন প্লেয়ারকে বসায়, তার মানে এটাকে বলা হয় সাবস্টিটিউট, মানে একজনের বিকল্প হিসেবে সেম পজিশনে আরেকজন প্লেয়ারকে নামাচ্ছে। এরকম আমাদের এখানে হচ্ছে গিয়ে সাবস্টিটিউট প্রোডাক্ট হচ্ছে একটা বিকল্প হিসেবে আমি অন্য একটা প্রোডাক্ট ইউজ করব। যেমন ধরেন আমি যদি বলি, ধরেন পেপসি আর কোকা কোলা। পেপসি বানানো হয়েছে কিনা আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, এটা দরকার নাই, আমাদের বোঝাটা হচ্ছে বিষয়। পেপসি আর কোকা কোলা মোটামুটি সেম রকম আমাদের একটা ইয়া দিবে। এখন ধরেন কোকা কোলার দাম যেহেতু এখন অনেকগুলো ইস্যুর কারণে আমরা কি করলাম, কোকা কোলা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কোকা কোলা বাদ দিয়ে কি করতে পারি, পেপসি খেতে পারি। আবার আরেকটা হচ্ছে কি, ধরেন টি এন্ড কফি। আপনার হচ্ছে গিয়ে দুইটাই আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে, আহ, এখন ধরেন সামহাও চায়ের দাম ছিল 10 টাকা আর কফি হচ্ছে 20 টাকা। এবার চা কি করলো, তারা 10 টাকা থেকে বৃদ্ধি করে 15 টাকা বানিয়ে ফেলছে। এখন আপনি চিন্তা করলেন কি, 15 টাকা দিয়ে চা খাওয়ার থেকে 20 টাকা দিয়ে কফি খাওয়া ভালো। মানে একটা বিকল্প হিসেবে আপনার কাছে একটা অপশন যখন থাকবে যে প্রোডাক্টের। আমি এখানে একটা জিনিস ভুল লিখছি, সরি সরি, এটা ডিমান্ড অফ সাপ্লাই না, এটা হবে ডিমান্ড। আমরা ডিমান্ড নিয়ে আলোচনা করতেছি, সাপ্লাই না। তো এখন এখানে হচ্ছে গিয়ে যেহেতু চায়ের বিকল্প হিসেবে আমরা কফি ইউজ করব, মানে কফি নিচ্ছি, তার মানে এটা একটা বিকল্প আছে। কমপ্লিমেন্টারি হচ্ছে যেখানে কোনো অপশন নেই, যেমন কারেন্ট ফুয়েল। কারেন্ট ফুয়েলের ক্ষেত্রে হচ্ছে একটার দাম বাড়লেও আপনি আরেকটাকে ইউজ না করে থাকতে পারবেন না। সেই রকম গুলোতে যেখানে কোনো রকম মানে বিকল্প নাই বা একজন আরেক একটা প্রোডাক্ট একটা প্রোডাক্টের সাথে কানেক্টেড, সেটাকে আমরা কারেন্ট ফুয়েল বলতে পারি। কমপ্লিমেন্টারি আরো সহজ করে যদি উদাহরণ বলি, ধরেন হচ্ছে গিয়ে জুতা। আপনি একটা জুতা দিয়ে চলতে পারবেন না। অথবা ধর আমার চোখের চশমা, আমার আহ যে আমাদের যে ইয়াটা আছে, চশমা আছে সেগুলা। অথবা মানে আহ যেমন হচ্ছে গিয়ে কলমের নিব বা মাথা, এগুলো ছাড়া একটা কলম, মানে এরকম জোড়া জোড়া যেটা যেটা একটার সাথে একটা কানেক্টেড, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। এরপর হচ্ছে লেভেল অফ কনজিউমার ইনকাম। আমি আপাতত জাস্ট শুধু সংক্ষেপে ইনকামই লিখলাম। ইনকামের উপর ভিত্তি করে সেটা হতে পারে নরমাল, আর একটা হচ্ছে ইনফেরিয়র। নরমাল আর হচ্ছে ইনফেরিয়র। তো নরমালি মাথায় রাখতে পারেন কি, ইনফেরিয়র মানে হচ্ছে কম দামি জিনিস, সস্তা জিনিস। তো এখন ধরেন আপনার কাছে এখন ইনকাম হচ্ছে কি, ধরেন 20,000 টাকা। আপনি এখন হচ্ছে এই মুহূর্তে নোকিয়া, আহ নোকিয়া একটা মডেল করছিলাম, হ্যাঁ, 3310।
আমি জানি না এরকম মোবাইল ডিজাইনও কিরকম। আর আপনি এখন হচ্ছে গিয়ে ৳২০,০০০ আপনার সেলারি, এজন্য আপনি Nokia ৩৩১০ নামে মডেলের একটা মোবাইল ইউজ করতেছেন। এখন আপনার হচ্ছে গিয়ে সেলারি যদি ধরেন কোনোভাবে ২০ কে মানে ২০,০০০ থেকে হচ্ছে ২,০০,০০০ হয়ে গেল। তখন হচ্ছে গিয়ে আপনি কি করলেন? এবার হচ্ছে আপনি এই জায়গায় Nokia থেকে হচ্ছে গিয়ে সুইচ করে iPhone এ চলে গেলেন। এই যে আপনি সুইচ করে Nokia থেকে iPhone এ গেলেন, এতে হচ্ছে গিয়ে Nokia যে প্রোডাক্টটা আছে, নরমাল প্রোডাক্ট যেটা আছে, আমি এটাকে যদি লিখি, প্রাইস যদি ইনক্রিজ হয়, তাহলে ইনফেরিয়র প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে ডিক্রিজ হবে। কারণ আপনি তখন আর এই Nokia ফোন কিনবেন না। তার মানে Nokia ফোনের ডিমান্ড কমে যাবে। এরকম আপনি একা না, এরকম পুরো যত মানুষ এরকম মানে হবে, মানে এরকম মানে কোনোভাবে হচ্ছে গিয়ে টাকা পেয়ে গেল বা কোনোভাবে ইনকাম বেড়ে গেছে, তখন সে হচ্ছে গিয়ে কম দামি জিনিসগুলো ইউজ করা কমায় দিবে। তখন হচ্ছে কি ইনফেরিয়র প্রোডাক্ট যেগুলো আছে বা কম দামি জিনিস যেগুলো আছে, সেগুলোর হচ্ছে গিয়ে ডিমান্ড কমে যাবে। অর্থাৎ এখানে হচ্ছে কি আমরা বলতে পারি ইনফেরিয়র এর সাথে যে রিলেশনটা, এটাকে বলা যেতে পারে নেগেটিভ রিলেশন। এটা হচ্ছে নেগেটিভ রিলেশন। কারণ এখানে একটা বাড়লে আরেকটা কমে। আর একটা হচ্ছে প্রাইস এর সাথে আমরা যদি বলি যে আপনার দাম মানে ইনকাম বেড়ে গেছে, তখন হচ্ছে আপনি নরমাল প্রোডাক্ট কিন্তু বেশি করে কিনতে পারবেন। তাহলে এটাকে বলা যেতে পারে পজিটিভ রিলেশনশিপ। এটা হচ্ছে লেভেল অফ ইনকাম। এছাড়া আরেকটা পার্ট থাকে যেটাকে আমরা বলতে পারি টেস্ট অ্যান্ড ফ্যাশন। আর আপনার টেস্টের উপর ভিত্তি করে একটা প্রোডাক্টের ডিমান্ড বাড়বে বা কমবে। কারণ কেউ যদি হচ্ছে গিয়ে ইসলামিক মাইন্ডেড হয়, সে হচ্ছে ইসলামিক জাতীয় জিনিসগুলোর উপর ডিমান্ড বাড়বে। আবার কেউ যদি হচ্ছে ওয়েস্টার্ন কালচার হয়, তাহলে সে ঐরকম কালচারের জিনিসপত্রের প্রতি টেস্ট মানে ডিমান্ড বাড়বে। ফ্যাশনের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর হচ্ছে গিয়ে ক্ষেত্রে দেখা যায় যে দাম যতই বৃদ্ধি পাক, মানুষ যারা শৌখিন আছে তারা ওইগুলো কিনবে। যেমন আমরা ফ্যাশনের ক্ষেত্রে বা ব্র্যান্ডের জিনিসগুলো বলতে পারি। আ যে আবার যদি ব্র্যান্ড বলি তাহলে iPhone। iPhone এর দাম যতই বৃদ্ধি পাক, মানুষ ওটা কিনবেই। তখন হচ্ছে গিয়ে প্যাশনের সাথে হচ্ছে গিয়ে পজিটিভ রিলেশনশিপ। আর টেস্টের ক্ষেত্রে হচ্ছে টেস্ট অনুযায়ী সেটা পজিটিভ রিলেশনশিপ হতে পারে, নেগেটিভ রিলেশনশিপ হতে পারে। এরপরে হচ্ছে কি আমরা যদি বলি কনজিউমার এক্সপেকটেশন। কনজিউমারস এক্সপেকটেশন। ওকে। কনজিউমারস এক্সপেকটেশন। কনজিউমার জিনিসটা মানে হচ্ছে সহজ কথা হচ্ছে কি ক্রেতা। এখন আপনি কোনোভাবে খবর পেলেন, আপনি একজন ক্রেতা। আপনি ডিমান্ড যখন করবেন, তখন হচ্ছে কি সবসময় আপনার নিজেকে একজন ক্রেতা হিসেবে কল্পনা করবেন। ডি এখন কনজিউমার এক্সপেকটেশন এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি সামহাউ খবর পেলেন যে আ এখন হচ্ছে গিয়ে ধরেন সামনে রোজার মাস আসতেছে। আপনি খবর পেলেন যে রোজার সময় হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তাহলে জিনিসপত্রের যেহেতু দাম বেড়ে যাবে, আপনি কি করবেন? এখন সবকিছুকে কিনে নিজের মধ্যে মানে নিজে জমায় রাখবেন। তাহলে এখন হচ্ছে গিয়ে মানে এই কনজিউমার এক্সপেকটেশন টা হচ্ছে গিয়ে আল্টিমেটলি ২ রকম হতে পারে। একটা হতে পারে হচ্ছে ফল, আরেকটা হচ্ছে গিয়ে রাইস। অর্থাৎ আপনার জিনিস ইয়েটা যদি দাম যদি প্রাইস যদি ফল হয়, কমে যায়। কারণ আপনি খবর পেলেন কি যে সামনে কোন একটা প্রোডাক্টের দাম কমে যাবে। তাহলে সামনে যদি প্রোডাক্টের দাম কমে যায়, তাহলে আপনি কি করবেন? এখন হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টটা না কিনে পরবর্তীতে যখন দাম কমবে তখন কেনার জন্য একটা থাকবেন, আগ্রহী থাকবেন। তো তার মানে এখন কিন্তু তার ডিমান্ড কমে যাবে। তার মানে এটাকে আমরা বলতে পারি ফল যদি হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। আর আপনি somehow জানতে পারলেন যে সামনে এটার দাম বেড়ে যাবে। তাহলে আপনি কি করবেন? সামনে যেহেতু দাম বেড়ে যাবে, ওই সময় যাতে বেশি দামে কিনতে না হয়, এখন হচ্ছে গিয়ে কম দামে বেশি করে কিনে ফেলবেন। তার মানে এখন ডিমান্ড বেড়ে যাবে। তার মানে এটাকে হচ্ছে পজিটিভ রিলেশনশিপ বলতে পারি আমরা। এছাড়া ৫ নাম্বারে হচ্ছে গিয়ে পপুলেশন। এটাও একটা বিষয়। তো মূলত ফারকিনস বা এরকম নামে কেউ একজন আছে। উনি হচ্ছে ইকোনমিক্স মানে এই বইগুলো মানে লিখেছিলেন। উনার হচ্ছে গিয়ে যে এক্সাম্পলটা উনি যেখানে থাকেন যে নিউ ইয়র্ক মানে ইউএস এর ফ্লোরিডাতে। তো উনি বলল মানে উনি এক্সাম্পলটা উনার বইয়ে এভাবে দিয়েছিলেন যে ধরেন ফ্লোরিডাতে তখনকার সময় মানে উনি যখন করছিল, যখন বেড়ে উঠছে মানে একবার শৈশবের বেলায় তখন আ কার গ্যারেজের হচ্ছে ডিমান্ড কম ছিল। কারণ তখন হচ্ছে মানুষ কম ছিল। এখন মানুষ পপুলেশন বৃদ্ধি পাওয়ার কারণে ওই এরিয়া গুলোতে হচ্ছে গ্যারেজের ডিমান্ড বেড়ে গেছে। এটা হচ্ছে গিয়ে কি আপনি হচ্ছে মানে পপুলেশন একটা বিষয় থাকবে। ধরেন আপনার পুরো বাংলাদেশে হচ্ছে গিয়ে যেকোনো একটা প্রোডাক্ট হচ্ছে হিউজ পরিমাণ ডিমান্ড। কিন্তু আপনি পার্বত্য অঞ্চলে যদি চলে যান, সেখানে দেখা গেছে মানুষ কম। তাহলে সেটা কিন্তু ওইখানে ওইভাবে ডিমান্ড থাকবে না। মানে আপনার ডিমান্ড এর ক্ষেত্রে পপুলেশন একটা ভূমিকা হিসেবে রাখে আরকি। পপুলেশন যত বৃদ্ধি পায় তাহলে হচ্ছে গিয়ে আ পজিটিভ রিলেশনশিপ, আর পপুলেশন যদি ডিক্রিজ হয় তাহলে নেগেটিভ রিলেশনশিপ।
এখন হচ্ছে গিয়ে আমরা দেখব যে কার্ভ গুলো বা গ্রাফ গুলো। তো এখানে গ্রাফের মধ্যে হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে মুভমেন্ট ভার্সেস শিফট। মুভমেন্ট ভার্সেস শিফট একটা কার্ভ। এই মুভমেন্ট ভার্সেস শিফট ইন ডিমান্ড আরকি আল্টিমেটলি। এই জায়গায় কিছু, কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনি মুভমেন্ট ভার্সেস শিফট না বলে আপনাকে বলতে পারে যে চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড। আমি আপাতত এভাবে লিখতেছি কোয়ান্টিটি ডিমান্ডেড। এখানে খেয়াল রাখতে হবে কোয়ান্টিটি ডিমান্ড না কিন্তু ডিমান্ডেড। চেঞ্জ অফ আ কোয়ান্টিটি ডিমান্ডেড ভার্সেস শুধু ডিমান্ড। আপনাকে ২ টা বলতে পারে যেকোনোটাই মানে একই রকম জিনিস আপনার তখন মুভমেন্টের পরিবর্তে তখন হবে কোয়ান্টিটি ডিমান্ডেড আর শিফটের পরিবর্তে হবে ডিমান্ড। আর কিছুই না। মানে গ্রাফ সেম। তো এখানে কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে আপনার এই যে গ্রাফটা সেটা ২ টা অবস্থা হতে পারে। সেটা হতে পারে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। আমরা এগুলো একটু পরে আরো দেখব। আর শিফটে যেটা সেটা হয় রাইটে যাবে নাহলে লেফটে যাবে। আপনাদের মাইক্রো প্রসেসরে মনে থাকার কথা যে আমরা পড়ছিলাম যে শিফট রাইট, শিফট লেফট। এখানে ওইটাই মানে ওইরকমই। এটা শিফটের ক্ষেত্রে রাইট বা লেফটে যেতে পারে। এবং আমরা ল অফ ডিমান্ড এর ক্ষেত্রে একটা লাইন বলছিলাম যে when a price sorry when a price of goods are increases other things remain constant its quantity demanded decreases মানে মর্ম হচ্ছে গিয়ে আমরা এখানে প্রাইস এর যদি ইনক্রিজ হয় তাহলে এ হবে ডিমান্ড হচ্ছে গিয়ে ডিক্রিজ হবে। কোয়ান্টিটি ডিমান্ডের ডিক্রিজেস হবে এরকম একটা টার্ম ইউজ করছি এবং বলে দিয়েছিলাম আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট। আদার থিংস বলতে প্রাইস এর বাইরে যা আছে তাদেরকে আমরা এখানে কাউন্ট করি নাই। মুভমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র প্রাইস নিয়ে কাজ করি। আর এই শিফট এর মধ্যে হচ্ছে আমরা এই যে আদার থিং রিমেইন কনস্ট্যান্ট বা নন প্রাইসিং যে ফ্যাক্টর গুলো আছে আমরা এখানে এগুলো নিয়ে কাজ করি। এটা হচ্ছে কথা। এখন এটা কিরকম ভাবে যেমন ধরেন আমি যেটা করি প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি এখানে হচ্ছে ৮ ৫ ৩ ৮ ৫ ৩ এখানে লিখলাম ২০ ৫০ ৮০ আর এখানে যদি আমরা গ্রাফ করতে যাই ওটা প্রাইস আর কোয়ান্টিটি এখানে হচ্ছে ২০ ২০ ২০ ১০০ ১৫০ ৮০ ধরেন এরকম একটা ভ্যালু আমি নিলাম তাহলে এখানে যদি খেয়াল করেন আপনার এই জায়গায় যখন ছিল হচ্ছে গিয়ে মুভমেন্ট তখন কিন্তু প্রাইস চেঞ্জ হয়েছে। কিন্তু যখন ছিল শিফট তখন প্রাইসে কোনো পরিবর্তন আসেনি। প্রাইস সেম আছে। এদের যে গ্রাফটা, গ্রাফের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যদি বলি এই মুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে গ্রাফটা এরকম একটা অবস্থানে আমি যদি একটু ড্র করি, এটা হচ্ছে আমাদের প্রাইস। প্রাইস সবসময় ওয়াই অক্ষে থাকবে, মাথায় রাখবেন। আর এখানে তাহলে আমরা কোয়ান্টিটিকে রাখবো। তো এখানে হচ্ছে ৩, ৫, ৮ আমি ধরে নিলাম এটা হচ্ছে ৩, এটা ৫, এটা ৮। ৮, ৫, ৩ এবং এখানে ২০, ৫০, ৮০ আছে। আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে ২০, এইটুকু হচ্ছে ৫০, এটুকু হচ্ছে ৮০। ধরেন ৮ তখন ২০, ৮ এখানে। আর যখন ৫ তখন হচ্ছে ৫০, তাহলে এখানে। যখন ৩ তখন ৮০। তো এবার এই গ্রাফটা যদি দেখেন প্রথমত এটা এই যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে এটাকে ডাউনওয়ার্ডও বলতে পারি। আল্টিমেটলি এটা উপরে যাবে অথবা নিচে যাবে। আর যখন হচ্ছে গিয়ে আমরা শিফটের ক্ষেত্রে আলোচনা করব, শিফটের ক্ষেত্রে যখন এই গ্রাফটা দেখব তখনও সেম। আমরা যদি বলি এখানে প্রাইস এর ক্ষেত্রে হচ্ছে 20 এখানে দিয়ে দিলাম। কোয়ান্টিটির ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে ৮০, এটা হচ্ছে ১০০, এটা হচ্ছে ১৫০। ২০ যখন একবার হচ্ছে গিয়ে আ ১০০ তে থাকলো তখন হচ্ছে কার্ভটা এখানে থাকবে। তো এরকম একটা কার্ভ আসবে। আবার যখন হচ্ছে ১৫০ তখন সেটা এখান থেকে শিফট করে এখানে চলে গেছে। আবার যখন হচ্ছে গিয়ে ৮০ তখন সেটা শিফট করে লেফটে গিয়ে এখানে চলে এসেছে। অর্থাৎ এখানে এই কার্ভটা রাইট লেফট যেকোনো দিকে যেতে পারে। আর এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে গিয়ে সে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড এ যেতে পারে। এটা হচ্ছে গিয়ে এই কার্ভ গুলোর মধ্যে পার্থক্য। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা বলছিলাম যে ডিমান্ড করার সময় আপনি নিজেকে একজন কনজিউমার হিসেবে চিন্তা করবেন এবং কনজিউমার শব্দটা বললাম এইজন্যই ইকোনমিক্স এর ভাষায় কনজিউমার মানে হচ্ছে ক্রেতা। মানে আপনি একজন নিজেকে একজন ক্রেতা হিসেবে চিন্তা করবেন। আর যখন সাপ্লাই করবেন তখন হচ্ছে গিয়ে আপনি নিজেকে একজন আ ওনার অথবা প্রোডিউসার এভাবে একটা চিন্তা করবেন। এটা হচ্ছে কথা। এবং এটুকু যদি পড়েন, এই যে মুভমেন্ট ভার্সাস শিফটের কার্ভ এটা আমরা ডিমান্ড এর জন্য যেরকম করছি, আমি আর সাপ্লাই ক্ষেত্রে দেখাবো না। সাপ্লাই ক্ষেত্রেও এটা সেম।
সাপ্লাই ক্ষেত্রে জাস্ট এই জায়গায় ডিমান্ডের এখানে হয়ে যাবে সাপ্লাই, মুভমেন্ট বাসের শিফট ইন সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাই, বাসের সাপ্লাই, এইটুকুই। আর কোনো তফাৎ নাই। গ্রাফগুলো এরকম হবে। একটা এই কোয়ান্টিটি সাপ্লাই বা মুভমেন্টের মধ্যে হচ্ছে প্রাইস ফ্যাক্টর নিয়ে কাজ করবে, আর শিফটের ক্ষেত্রে হচ্ছে নন প্রাইসিং ফ্যাক্টর নিয়ে কাজ করবে। এইটুকুই হচ্ছে বিষয়। এখন হচ্ছে কি আমরা সাপ্লাই মধ্যে চলে যাব। সাপ্লাই ক্ষেত্রে হচ্ছে গিয়ে জিনিসটা বলতে আমাদের মাথায় যেটা আসে যে যোগান দেওয়া বা কিছু একটা দেওয়া। সাপ্লাই মানে হচ্ছে কি সরবরাহ, যোগান বা সরবরাহ, এরকম একটা টার্ম মাথায় আসে। এবার আমি কয়েকটা পার্ট বলি। ধরেন এই ব্যক্তি করোনার সময় আরেকজন ব্যক্তিকে চাল, ডাল এরকম কোনো অনেকগুলো জিনিস দিল। এ হচ্ছে একজন সৎ চেয়ারম্যান, যে খাটের নিচে কিছু মজুত করে নাই। সে হচ্ছে চাল, ডাল সবাইকে সবকিছু দিল। এই ক্ষেত্রে এটাকে আমরা কিন্তু বলবো ডোনেট অথবা হেল্প। অথবা এটাকে আমরা ধরেন এই লোক তার হচ্ছে গিয়ে অন্য কোনো একটা রিলেটিভস কে একটা ঘড়ি অথবা টেলিভিশন গিফট করলো, তখন সেটাকে আমরা বলবো গিফট। কিন্তু কিন্তু এই জিনিসগুলোকে আমরা কখনো সাপ্লাই বলতে পারবো না। আবার অন্য একটা চিত্র, এ হচ্ছে গিয়ে জনৈক ভদ্রলোক, যে হচ্ছে গিয়ে ধরেন করোনার সময় সবাইকে চাল ডাল সবই দিল, তালিকা করছে, বিনিময়ে কি করছে, ও হচ্ছে গিয়ে দালাল। ও বলল যে আমি তালিকা করব, বিনিময়ে আমাকে হচ্ছে গিয়ে প্রত্যেকে 100 টাকা করে দিতে হবে। অথবা এ হচ্ছে আরেকটা কোম্পানির মালিক, সে এখানে অসংখ্য লেবার আছে, এই লেবারদেরকে দিয়ে কাজ করাচ্ছে, বিনিময়ে একটা টাকা দিচ্ছে। ঠান্ডা মাথায় যদি খেয়াল করেন, এখানে আমরা কোনো প্রকার রিটার্ন পাচ্ছি না। এই জায়গায় হচ্ছে রিটার্ন নেই। আর এখানে সে একটা কাজের রেসপেক্টে একটা প্রফিট অথবা একটা রিটার্ন পাচ্ছে। এইবার সাপ্লাই হতে হলে আমাকে মাথায় রাখতে হবে যে এখানে অবশ্যই প্রফিট থাকবে। প্রফিট যদি না থাকে আমি এটাকে কোনোভাবে সাপ্লাই বলতে পারবো না। এজন্য আমরা এই যে ডোনেট মানে একজনকে চাল, ডাল বা এগুলো দিচ্ছে, বা আসুনা ট্রাস্টের কথা যদি বলি, আসুনা ট্রাস্ট। তো আসুনা ট্রাস্টের ক্ষেত্রে হচ্ছে কি তারা কোন প্রকার এটার বিনিময়ে কোন টাকা নিচ্ছে না। তাহলে সেটাকে কিন্তু আমরা সাপ্লাই বলতে পারবো না। সেটা হচ্ছে ডোনেট অথবা হেল্প, এরকম একটা টার্ম। আর যখন কেউ হচ্ছে গিয়ে একটা জিনিসের রেসপেক্টে একটা জিনিস রিটার্ন নিবে তখন হবে সেটা সাপ্লাই। এখন এবার আসেন আপনি, আমি যেটা বললাম যে সাপ্লাই করার ক্ষেত্রে সময় হচ্ছে আপনি নিজেকে একজন মানে একটা প্রোডিউসার হিসেবে চিন্তা করবেন বা একজন ওনার হিসেবে চিন্তা করবেন একটা ফ্যাক্টরি বা কোনো জায়গার। এবং এখানে আমি বলে দিয়েছিলাম যে ল অফ ডিমান্ড এর সাথে ল অফ সাপ্লাই এর প্রাইস সেম, শুধুমাত্র ল অফ ডিমান্ড এ যেটা ছিল যে হোয়েন এ প্রাইস অফ গুডস আর ইনক্রিজেস আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, ইটস কোয়ান্টিটি ডিমান্ডেড ডিক্রিজেস। অর্থাৎ ওখানে ছিল যে প্রাইস ইনক্রিজ হলে ডিমান্ড ডিক্রিজ হবে। আর এখানে হচ্ছে গিয়ে প্রাইস যদি ইনক্রিজ হয়, আপনি দেখলেন আপনি একজন মালিক, আপনি দেখলেন যে একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে। একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, তখন আপনি কি করবেন? ওই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে বেশি, বেশি করে মানে সাপ্লাই দেওয়া শুরু করবেন। যাতে আপনার বেশি পরিমাণে মুনাফা লাভ হয় বা প্রফিট আসে। তার মানে আমরা এটা বলতে পারি প্রাইস যদি ইনক্রিজ হয়, আপনি কোয়ান্টিটি বা মানে সাপ্লাইটা কি করবেন? বাড়ায় দিবেন। অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে প্রাইস এর সাথে সাপ্লাই এর একটা পজিটিভ রিলেশনশিপ থাকে। কারণ আপনার যত দাম বাড়বে তত আপনারই লাভ। আপনি তত বেশি পরিমাণে লাভ করতে পারবেন, কাজে আপনি তত বেশি পরিমাণে সাপ্লাই করবেন। এবং আরেকটা জিনিস বলে গেছি যে প্রাইসটা আমরা সবসময় ওয়াই অ্যাক্সিস এ রাখবো। এবং এখানেও যে কার্ভটা আছে মুভমেন্ট বা গ্রাফ হচ্ছে কি সেম ডিমান্ডের কার্ভের মতো। কাজেই ওই ডিমান্ডের কার্ভটা ভালো করে পড়লে এখানে আপনি পেয়ে যাবেন। এরপরেও হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে বা আমাদের যে নোট আছে বা পিডিএফ আছে ওইটা মানে এই ক্লাসরুমে যে পিডিএফ গুলো আছে ওখানে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে সেম জিনিস। তো ডিটারমিনেন্টস অফ সাপ্লাই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা যদি বলি নাম্বারস অফ সেলার্স। নাম্বার অফ সেলার্স ক্ষেত্রে হচ্ছে সেটা পজিটিভ রিলেশনশিপ থাকবে। মানে হচ্ছে গিয়ে আপনার সেলার যদি বেশি হয়, তার মানে হচ্ছে গিয়ে আপনি সেটা হচ্ছে তত বেশি পরিমাণে সাপ্লাই দেওয়া শুরু করবেন। তার মানে আপনার তখন সাপ্লাই বেড়ে যাবে, তখন সেটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। এরপর ২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যদি বলি ২ নাম্বারে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কারণ আপনার যদি একটা প্রোডাক্টের পিছনে যদি কস্ট অনেক বেশি হয়, তখন আপনি ওই প্রোডাক্টটা কম পরিমাণে সাপ্লাই দেওয়ার ট্রাই করবেন। সেটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। এছাড়া আপনার কিছু ট্যাক্স দেওয়া লাগতে পারে। ট্যাক্স এন্ড সাবসিডিজ, যেটা হিডেন ট্যাক্স ও বলতে পারি। এই ট্যাক্স এর সাথে হচ্ছে গিয়ে এটার নেগেটিভ রিলেশনশিপ। কারণ আপনাকে ট্যাক্স যদি বেশি পরিমাণে দেওয়া লাগে তখন সেক্ষেত্রে আসলে আপনার খুব বেশি বেনিফিট থাকবে না। এজন্য আপনি এটা খুব বেশি ইউজ করতে চাইবেন না বা সাপ্লাই দিতে চাইবেন না।
এরপর হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুডস। এটা হচ্ছে সেম ডিমান্ডের মতো। এখানে হচ্ছে একটা পার্ট সাবস্টিটিউট, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সাবস্টিটিউট মানে হচ্ছে একটা বিকল্প হিসেবে, অল্টারনেটিভ হিসেবে আপনি আরেকটা ইউজ করবেন। যেমন আমি কালার প্রিন্টার আর সাদা কালো প্রিন্টারের কথা বললি। যে কালার প্রিন্টার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এটা রঙিন, ধরেন এটা বাজারে হচ্ছে গিয়ে এখন সাদা কালো প্রিন্টারের ডিমান্ড বেশি, মানে এটা ইউজ হচ্ছে বেশি। তখন আপনি কি করবেন? আপনি যত আপনার আছে প্রফিট আছে বা যা কিছু আছে ওইটা দিয়ে আপনি কালারটা না বানিয়ে সাদা কালোটা বেশি বানাবেন, কারণ ওটা বাজারের চাহিদা বেশি। এর বাইরে আমরা যদি বলি সাপ্লাইস এক্সপেকটেশন, সেই সাপ্লাই এক্সপেকটেশনটা দুই রকম, একটা হচ্ছে ফল, একটা রাইজ। আপনি কোনোভাবে জানতে পারলেন যে সামনে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্টের দাম কমে যাবে, ফল হবে, তাহলে আপনি এখন কি করবেন? এখন হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা বেশি পরিমাণে বিক্রি করার ট্রাই করবেন, যাতে ওই যখন দাম কমে যাবে তখন আপনাকে বেশি পরিমাণ, মানে খুব বেশি লস করতে না হয়, এখনই যা পারেন বিক্রি করে দিবেন। আর আপনি জানতে পারলেন কি, আহ সামনের রমজান রমজান মাসে তেল বা অন্যান্য জিনিসের দাম বেড়ে যাবে। আপনি কি করলেন? যত তেল বা যা কিছু আছে, পেঁয়াজ সবকিছু হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে জমা করে রাখলেন, এখন সাপ্লাই কমায় দিবেন। এখন সাপ্লাই কমায় দিয়ে ওই সময় যাতে বেশি পরিমাণে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করতে পারেন। কাজে এখন হচ্ছে গিয়ে আপনি তাহলে যখন সামনে দাম বেড়ে যাবে তখন হচ্ছে আপনি এটা এখন সাপ্লাই কমায় দিবেন। আর যদি দেখেন সামনে দাম কমে যাবে তখন হচ্ছে আপনি এখন এটা সাপ্লাই বাড়ায় দিবেন। তো আমরা হচ্ছে গিয়ে এই সাপ্লাই এই পার্টগুলো নিয়ে দেখেছি। যে সাপ্লাই দেখেছি, তারপর ডিমান্ড দেখেছি। এর বাইরে আমাদের হচ্ছে গিয়ে কনজিউম বিহেভিয়ার আছে, মার্কেট স্ট্রাকচার আছে, জিডিপি জিএনপি আছে, প্রোডাকশন এন্ড কস্ট আছে। এখানে আমরা মাইক্রো ভার্সেস ম্যাক্রো আলোচনা করেছিলাম। এখানে কিছু কিওয়ার্ড, নিড, ওয়ান, ডিমান্ড এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আই ওয়ান্ট এ কার, আই ডিমান্ড এ কার নিয়ে একটু আলোচনা করেছি। আমরা ল অফ ডিমান্ড নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে হচ্ছে গিয়ে ওয়ান্ট, অ্যাফোর্ড, ডেফিনিট, প্ল্যান টু বাই, এই তিনটা পার্ট থাকবে ডিমান্ডের জন্য। এবং ডিমান্ডের ক্ষেত্রে হচ্ছে এটা নেগেটিভ রিলেশনশিপ থাকবে, এবং এদের কার্ভটা যেহেতু নেগেটিভ রিলেশনশিপ, এই কারণে কার্ভটা ডাউনওয়ার্ড হবে, নিচের দিকে নামতে থাকবে। এবং এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড এবং এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে, এবং কিছু এক্সপেকটেশন আছে, যেমন বাঙালি ভাত খাবেই, দাম যতই বৃদ্ধি পাক। আবার ড্রাগসের দাম যতই বৃদ্ধি পাক আমরা ওটা কিনবই। আবার রিলিজিয়াস কিছু আইটেম থাকবে, ওগুলোর দাম বাড়লেও সেগুলো কখনোই ডিমান্ড কমবে না। এরপর আমরা ডিটারমিনেন্টস অফ ডিমান্ড পড়েছিলাম, যেখানে প্রাইস অফ রিলেটেড গুডস ছিল, লেভেল অফ কনজিউমার ছিল, এবং টেস্ট এন্ড ফ্যাশন ছিল, কনজিউমার্স এক্সপেকটেশন ছিল, পপুলেশন ছিল। এখানে আমরা সাবস্টিটিউট প্রাইস অফ রিলেটেড গুডস এর মধ্যে সাবস্টিটিউট দিয়ে বলছিলাম, যেখানে পেপসি আর কোকা কোলার কথা বলছিলাম, যে একটার দাম যদি বৃদ্ধি পায় তখন আমরা ওটা ইউজ না করে আরেকটা ইউজ করব। এরপরে টি এন্ড কফির কথা বলছি, যদি একটার দাম বেড়ে যায় তখন আমরা অল্টারনেটিভ হিসেবে বাকিটা ইউজ করব। কমপ্লিমেন্টারি ক্ষেত্রে হচ্ছে একটা একটার সাথে কানেক্টেড, আমরা ওটাকে ইগনোর করতে পারবো না, যেখানে হচ্ছে কারেন্ট ফুয়েল। এরপর লেভেল অফ কনজিউমার ইনকাম। কনজিউমার বলতে আমরা বলছিলাম যে কনজিউমার হচ্ছে কি আমাদের ক্রেতা। সেটা হতে পারে নর্মাল প্রোডাক্ট, হতে পারে ইনফেরিয়র প্রোডাক্ট। ইনফেরিয়র প্রোডাক্ট হচ্ছে কম দামি জিনিস হয় নরমালি, যেমন এখানে নোকিয়া 3310 মডেল একটা আছে। আপনার যখন বেতন কম বা ইনকাম কম তখন আপনি এটা ইউজ করবেন। যখন আপনার ইনকাম বেড়ে যাবে তখন আপনি হচ্ছে আইফোন ইউজ করলেন, তখন হচ্ছে দাম যখন আপনার মানে ইনকাম যখন বেড়ে যাবে তখন আপনার ইনফেরিয়র প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনি কম ইউজ করবেন। যেহেতু কম ইউজ করবেন তখন ওটার ডিমান্ড কমে যাবে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। আর আপনি যেহেতু যখন আইফোন বা এরকম নর্মাল প্রোডাক্ট গুলো বেশি, মানে সরি প্রোডাক্ট গুলো বেশি ইউজ করবেন তখন সেটা হচ্ছে এই ডিমান্ড বেড়ে যাবে, সেজন্য তখন সেটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। আবার আপনার যদি ইনকাম কমে যায় তখন সেটা উল্টো হয়ে যাবে। এছাড়া টেস্ট এন্ড ফ্যাশন থাকবে, আপনার টেস্ট অনুযায়ী আপনার ওই প্রোডাক্টের ডিমান্ড থাকবে। ফ্যাশন বলতে আপনার ব্র্যান্ডের জিনিসগুলো যতই দাম বাড়ুক আপনার ওটার সবসময় ডিমান্ড থাকবে। আবার টেস্ট অনুযায়ী আপনি ওই প্রোডাক্টের দাম বাড়বে বা কমবে। কনজিউমার্স এক্সপেকটেশন, সে যদি দেখে যে সামনে দাম বৃদ্ধি কমে যাবে, যে এখন যদি সে যদি জানে যে সামনে দাম কমে যাবে, সে এখন ওই প্রোডাক্টটা কিনবে না, ওটার এখন ডিমান্ড কমে যাবে। যখন দাম বাড়বে, সরি দাম কমে যাবে তখন মানুষ ওটা কিনবে, তখন ওটা হবে। এই কারণে তখনকার জন্য কেনার জন্য মানুষ এখন হচ্ছে এটার ডিমান্ড কমায় দিবে। আর যদি সে জানতে পারে যে সামনে দাম বেড়ে যাবে, তাহলে সে এখন হুড়হুড় করে কিনে ফেলবে, মানে তাড়াহুড়ো করে এখন কিনে ফেলবে, যাতে ওই সময় বেশি দামে কিনতে না হয়। আর এই কারণে যদি ভবিষ্যতে দাম বৃদ্ধি পায় এখন সেটার ডিমান্ড বেড়ে যাবে। পপুলেশনের ক্ষেত্রে হচ্ছে যদি পপুলেশন বেশি হয় তাহলে সেটা হচ্ছে ডিমান্ড বাড়বে, পপুলেশন কম হলে ডিমান্ড কমে যাবে। এর আমরা আহ ফ্লোরিডা শহরের কথা বলছিলাম, যেখানে যখন জনসংখ্যা কম ছিল তখন গ্যারেজের ডিমান্ড কম ছিল, এখন জনসংখ্যা বেশি হওয়ার কারণে গ্যারেজের ডিমান্ড বেড়ে গেছে। আমরা মুভমেন্ট ভার্সেস শিফট কার্ভ বলছিলাম, যেখানে মুভমেন্ট ভার্সেস শিফট কার্ভ বলতে পারে, অথবা কোয়ান্টিটি ডিমান্ডেড ভার্সেস ডিমান্ড বলতে পারে।
কোয়ান্টিটি ডিমান্ডেডটা হচ্ছে প্রাইস নিয়ে কাজ করে আর ডিমান্ড হচ্ছে নন প্রাইজিং ফ্যাক্টর নিয়ে কাজ করে এবং এই জন্য আমরা এখানে যদি দেখি এই প্রাইস গুলো হচ্ছে সব এই মুভমেন্টের মধ্যে চেঞ্জ হচ্ছে এবং আর ডিমান্ডে সরি শিফটের ক্ষেত্রে হচ্ছে সেটা চেঞ্জ হয়নি এখানে আদার যে এগুলো ছিল আমরা যে ল অফ ডিমান্ডের মধ্যে বলছিলাম যে আদার থিংস রিমেন কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট পার্ট গুলো হচ্ছে কি এখানে এই জিনিসগুলোর মধ্যে চেঞ্জ আনতেছে এবং এখানে আমরা দেখি যে কার্ভ গুলো হচ্ছে গিয়ে ডিমান্ডের ক্ষেত্রে সেটা রাইট অথবা লেফটে যাবে আর কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে সেটা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড হবে এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড আর এখানে রাইট অর লেফট সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে কি আমরা যেটা মেন টার্ম যে প্রফিট থাকবে সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার অবশ্যই প্রফিট থাকবে মিনিট এখন সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এখানে অবশ্যই একটা প্রফিট থাকবে প্রফিট যদি থাকে তাহলে আপনার সেটা হবে সাপ্লাই আর যদি প্রফিট না থাকে তাহলে সেটাকে আমরা ডোনেট বলতে পারি হেল্প বলতে পারি গিফট বলতে পারি এখন আপনার যদি একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এখানে সাপ্লাইয়ের বেলায় নিজেকে আহ, একজন প্রডিউসার হিসেবে যেহেতু চিন্তা করবেন তো যদি ওই প্রোডাক্টে যদি প্রাইস যদি ইনক্রিজ হয় আচ্ছা এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে গিয়ে আমরা তখন হচ্ছে প্রাইস যদি ইনক্রিজ হয় তখন আপনি ওটা হচ্ছে গিয়ে সাপ্লাই বাড়ায় দিবেন এই জন্য সেটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ এবং আমরা আরেকটা জিনিস দেখছিলাম ফ্রি প্রফেশনাল 1/Q যেটা হচ্ছে ডিমান্ডের বেলায় ছিল যদি প্রাইস বাড়ে তখন ডিমান্ডের বেলায় সেটা কমে যাবে ডিক্রিজ হবে আর সাপ্লাই বেলায় সেটা হচ্ছে কি ইনক্রিজ হবে এবং এখানে কার্ভ যেটা আছে সেটা হচ্ছে মুভমেন্ট বাসের শিফট কার্ভ হতে পারে এবং এটাকে হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই বাসের শুধু সাপ্লাই কার্ভও বলা যেতে পারে বাকি সবকিছু সেম থাকবে এখন এখন হচ্ছে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই ডিটারমিনেন্টস অফ সাপ্লাই ক্ষেত্রে নাম্বার অফ সেলার যদি বেশি হয় তাহলে সেখানে হচ্ছে গিয়ে তার পজিটিভ রিলেশনশিপ থাকবে আবার কস্ট অফ প্রোডাকশন যদি হয় তাহলে সেখানে হচ্ছে গিয়ে কস্ট যদি বেশি হয় তাহলে সেটা অবশ্যই কমে যাবে নেগেটিভ রিলেশনশিপ ট্যাক্স যদি আপনাকে বেশি পরিমাণে দেওয়া লাগে ট্যাক্স সাবসিডারিজ সাবসিডারিজ মানে হচ্ছে গিয়ে সাবসিডিজ মানে হচ্ছে আপনার কিছু হিডেন ট্যাক্স থাকে ওগুলো তো আপনাকে যদি বেশি পরিমাণে ট্যাক্স দেওয়া লাগে তখন আপনি ওটা সাপ্লাই অবশ্যই কমাই দিবেন প্রাইস অফ রিলেটেড গুডস এর মধ্যে আমরা সেম ডিমান্ডের মতো একটা হচ্ছে গিয়ে সাবস্টিটিউট একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি সাবস্টিটিউটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ওটা ফিক্সড মানে সরি এটা অল্টারনেটিভ একটা অপশন থাকবে আর কমপ্লিমেন্টারির মধ্যে ওরকম অপশন নাই এরপর হচ্ছে সাপ্লায়ার্স এক্সপেকটেশন যেটা আমরা বললাম যে সাপ্লায়ার মানে আপনি একদম জানতে পারলেন যে সামনে দাম বেড়ে যাবে তাহলে আপনি এখন ওটা সাপ্লাই কমাই দিবেন যাতে সামনে বেশি করে সাপ্লাই দিতে পারে আর যদি জানেন যে সামনে দাম কমে যাবে তাহলে এখন বেশি পরিমাণে সাপ্লাই করবেন যাতে সামনে লস কম হয় ওকে আমরা এটুকু পর্যন্ত আলোচনা করেছি এবার এখন হচ্ছে গিয়ে আমরা এই যে সাপ্লাই আর ডিমান্ড করছি এটার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে আমাদের একটা পার্ট হচ্ছে এটা ছোট করতেছিস কেন? আচ্ছা, এটা ছোট করতেছিস কেন? এখন মার্জিনাল এটা হচ্ছে মানে এখন আমরা অলরেডি হচ্ছে গিয়ে শিফট কার্ভ দেখেছি মানে আরেকটা হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভ দেখেছি এখন হচ্ছে গিয়ে মার্কেট ইকুইলিব্রিয়াম মার্কেট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে শিফটের বেলা হচ্ছে গিয়ে থাকে কি সরি ল অফ ডিমান্ড দেখেছি আর সাপ্লাই দেখেছি সরি মানে একটা ছিল ডিমান্ড কার্ভ একটা ছিল সাপ্লাই কার্ভ ডিমান্ড কার্ভের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একজন হচ্ছে ক্রেতা বা কনজিউমার কিভাবে লাভ করতে পারে সেই দিকে চিন্তা করে সাপ্লাই কার্ভের মধ্যে হচ্ছে গিয়ে একজন প্রডিউসার কিভাবে বা বিক্রেতা কিভাবে লাভ করতে পারে সেই দিকে দেখে এখন আলটিমেটলি দুইজনেরই টার্গেট হচ্ছে গিয়ে লাভ করা এই জন্য মিডল একটা পার্ট এই যে মার্কেট ইকুইলিব্রিয়ামটা কাজ করবে হচ্ছে যখন কোয়ান্টিটি সাপ্লাই এবং কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে সেম হবে তখন হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম কাজ করবে এবং এই জন্য আপনার যখন হচ্ছে এই যে আমরা একটা এখানে এর মতো ডি দেওয়া ছিল এটা হচ্ছে ডিমান্ডের জন্য এটা সাপ্লাইয়ের জন্য ডিমান্ডের কার্ভটা এরকম নিচে যাবে এটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড আর সাপ্লাই কার্ভটা এই নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে উঠবে এখন এদের মাঝখানে এরকম একটা পয়েন্টে এরা উভয় মিলিত হবে এই মিলিত হওয়ার জায়গাটাকে হচ্ছে কি আমরা বলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট এবং মার্কেট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ আম- মানে এখানে একটা শখ আছে ওই শখ অনুযায়ী আমাদেরকে হচ্ছে এই জিনিসগুলো দেখা লাগে যে উভয় পাশে কখন সেম হচ্ছে বা এই জিনিসগুলো আমাদেরকে আসলে তখন দেখা লাগে আর কি এই যে এই গ্রাফ আছে এই গ্রাফের উপরের অংশটাকে বলা হয় সারপ্লাস আর নিচের অংশটাকে বলা হয় হচ্ছে গিয়ে শর্টেজ সারপ্লাস মানে হচ্ছে গিয়ে ধরেন
এটাকে আপনি মাথায় রাখতে পারেন কিরকম যে আপনার হচ্ছে একটা প্রোডাক্ট কেনা লাগবে, সেই প্রোডাক্টের দাম হচ্ছে গিয়ে ধরেন 7 টাকা, আপনার কাছে আছে 10 টাকা, মানে ওই প্রোডাক্টের দামের থেকে আপনার কাছে বেশি আছে, সেটা হচ্ছে গিয়ে সারপ্লাস। আর ধরেন আপনার ওই প্রোডাক্টের দাম হচ্ছে 7 টাকা, আপনার কাছে আছে 4 টাকা বা 5 টাকা, তার মানে আপনার কাছে কম আছে, তখন সেটা হচ্ছে শর্টেজ। এই শর্টেজ হচ্ছে সবসময় ইকুইলিব্রিয়ামের নিচে থাকে, নিচের পয়েন্টগুলো হচ্ছে সব শর্টেজ, আর এই ইকুইলিব্রিয়ামের উপরের পয়েন্টগুলো হচ্ছে সব হচ্ছে সারপ্লাস, মানে আপনার কাছে যা প্রয়োজন তার থেকে বেশি আছে। এবার হচ্ছে ইকোনমিক্যাল ইকোনমিক সিস্টেমের মধ্যে ৩ টা পার্ট। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে গিয়ে মিক্সড। ক্যাপিটালিস্ট যারা, তাদের টার্গেট হচ্ছে কি ক্যাপিটাল বেশি বেশি পরিমাণে প্রফিট মানে আয় করা। তারা হচ্ছে গিয়ে বিশেষ করে এরা প্রাইভেট সেক্টরের উপর বেশি ফোকাস করে থাকে, বা তাদের কাজ হচ্ছে গিয়ে মানে তাদের নিজেদের লাভ থাকবে, বাইরে কি হচ্ছে তারা সেটা দেখবে না। যেমন আমরা ইউএস এর কথা বলতে পারি, যদিও প্রায় সব দেশই এখন এরকম। আর সোশ্যালিস্টের ক্ষেত্রে হচ্ছে তারা সামাজিকরণ, মানে পুরো জিনিসগুলো নিয়ে আলোচনা করবে, এখানে গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ থাকবে, মোটামুটি সবার সাথে একটা ন্যায় বিচার বা এরকম একটা কাজ করবে। এবং এখানে হচ্ছে গিয়ে পরিবেশের বিষয়গুলো বা অনেকগুলো জিনিস দেখা হবে। এরকম একটা দেশের নাম যদি বলি, কিউবা আছে, রাশিয়া আছে, ভেনেজুয়েলা বা ভেনেজুয়েলা এরকম একটা দেশ আছে, ওইটা আছে। আর মিক্সড যেটা, মিক্সড এর ক্ষেত্রে হচ্ছে তারা ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্ট এই দুইটাকে মিক্স করে চলে। আমরা এটাকে বাংলাদেশের নাম হিসেবে বলতে পারি। এরপর হচ্ছে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা টার্ম হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি জিনিসটা মানে হচ্ছে গিয়ে লেভেল অফ স্যাটিসফ্যাকশন বা পাওয়ার অফ স্যাটিসফ্যাকশন। সহজ করে যদি বলি আমি, যে যেটা বলছিলাম যে এর ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা এখন খুবই তৃষ্ণার্ত, মানে খুব গরমের মধ্যে কোথাও থেকে আসছেন, এখন আপনার প্রথম, এখন আপনি হচ্ছে পানি খাবেন, তো আপনার প্রথম গ্লাস পানি আপনাকে যে পরিমাণে তৃপ্তি দিবে, ধরেন আপনি হচ্ছে গিয়ে এই এক নাগাড়ে 2-3 গ্লাস পানি খেয়ে নিলেন, তো প্রথম গ্লাস পানি আপনাকে যে পরিমাণে তৃপ্তি দিবে, দ্বিতীয় গ্লাস পানি আপনাকে ওই পরিমাণে তৃপ্তি দিবে না, লাস্ট 3 নাম্বার গ্লাসের পানি আপনাকে ওই পরিমাণে তৃপ্তি দিবে না। অথবা আপনি হচ্ছে গিয়ে আইসক্রিম পছন্দ করেন, আইসক্রিম খাওয়া শুরু করছেন, ১ম বার আপনি খাওয়ার পর যেরকম একটা তৃপ্তি থাকবে, ২য় বার ওইরকম তৃপ্তি থাকবে না। তার মানে লেভেল অফ স্যাটিসফ্যাকশন টা হচ্ছে গিয়ে আপনার এখানে থাকবে। এটা নিয়ে আমরা একটু পরে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির মধ্যে আমরা ডিটেইলস এ বলব। আপাতত মনে রাখেন, এই যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন টা হচ্ছে গিয়ে ইউটিলিটি। আপনি কি পরিমাণ স্যাটিসফ্যাকশন হয়েছেন, এটাকে লেভেল যখন আমরা করব সেটা হচ্ছে ইউটিলিটি। এই ইউটিলিটিটা হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে গিয়ে আমরা যদি বলি কার্ডিনাল ইউটিলিটি, আর একটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি। কার্ডিনালটা হচ্ছে গিয়ে উই ক্যান মেজার ইন নাম্বার। এই ইউটিলিটিটাকে আমরা হচ্ছে গিয়ে মানে নাম্বার দিয়ে করতে পারবো, মেজার করতে পারবো। যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, ওই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ১,০০০ টাকা দিয়ে কিনলেন, তার মানে ওইটার ক্ষেত্রে আপনি একটা নাম্বার পেয়ে গেলেন। এরকম গুলো হচ্ছে গিয়ে আপনি মানে যেখানে নাম্বার দিয়ে আপনি ওই জিনিসটাকে করতে পারেন, মেজার করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে কার্ডিনাল। আর অর্ডিনাল এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ওটাকে মানে নাম্বার দিয়ে ওটাকে মেজার করতে পারবেন না, আপনি এটাকে র‍্যাংক করতে পারেন, যেটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম আপনি এটাকে র‍্যাংক করতে পারেন। সেটাকে আপনি নির্দিষ্টভাবে নাম্বার দিয়ে করতে পারবেন না। মূলত এটা হচ্ছে গিয়ে অর্ডিনাল এই ইউটিলিটি। এবং আরেকটা পার্ট হচ্ছে ইউটিলিটিটাকে হচ্ছে গিয়ে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, একটা হচ্ছে টোটাল ইউটিলিটি। এটা খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষার জন্য। মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে সহজ কথায় একক, সিঙ্গেল একটা পার্ট নিয়ে আলোচনা করবে। আর ওইরকম অনেকগুলো সিঙ্গেল গুলোকে একসাথে জোড়া লাগাই হচ্ছে গিয়ে শুরু হবে টোটাল ইউটিলিটি। এই টোটাল ইউটিলিটির মধ্যে আমরা যদি এখানে দেখি এটা কিভাবে বের করবেন। যেমন এখানে আমি একটা ছকের মধ্যে দেখেছি যে আপনার এখানে কোয়ান্টিটি আছে 0, 1, 2, 3, 4, 5, আর টোটাল ইউটিলিটি হচ্ছে 0, 4, 7 এরকম র‍্যান্ডম নাম্বার থাকবে। এই ২ টা ইউটিলিটি, ২ টা টোটাল ইউটিলিটির মধ্যে বিয়োগ করলে আপনি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি পেয়ে যাবেন। টোটাল, এটাকে যদি বলি দেখেন, এই যে এখানে আছে 0 আর 4, আমি একটু একটা কাগজের মধ্যে দেখাই। যদি বলি ধরেন এটা ছিল কোয়ান্টিটি, আ এটা আরে বাবারে কি শুরু হইছে? এটা ছিল কোয়ান্টিটি, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি, আর এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। তো এটা ছিল 0, 1, 2, 3, আমরা সংক্ষেপে একটু দেখাই। তো এটা ছিল হচ্ছে 0, 2, 5, 10,
তাহলে এই যে 0 আর 2 এদের মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে প্রথম মার্জিনাল ইউটিলিটি এটা হচ্ছে 2। 2 থেকে 0 গেলে আমি এখানে লিখে দিচ্ছি 2 মাইনাস 0 মানে এটা হচ্ছে 2। আবার এখানে 5 মাইনাস 2 করলে 5 মাইনাস 2 করলে আমরা এই দুটার মধ্যে মার্জিনাল ইউটিলিটি পাবো 3। আর এখানে 10 আর 5 আছে। তাহলে আমরা 10 মাইনাস 5 করলে পাবো হচ্ছে 5। অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি হচ্ছে দুইটা ইউটিলিটি টোটাল ইউটিলিটির মধ্যে আমরা বিয়োগ করে করে হচ্ছে আমরা এই মার্জিনাল ইউটিলিটিটা পেয়ে যাব। ওকে। তাহলে এখানে আমরা মান নিছি হলো 4টা। আবার এবার যদি আমরা আসি এই যে এই যে আমরা একটু আগে এই যে এখন এবার এখানে হচ্ছে কি একটা আহ, এই জিনিসগুলোর উপরে কনজিউমার বিহেভিয়ারের যে ইউটিলিটি আমরা আলোচনা করছি এটার উপর ভিত্তি করে একটা ল আছে। এটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে গিয়ে when a consumer consumes more and more units of goods the utility of each successive unit goes down। মানে বাংলায় যদি বলি একজন কনজিউমার বা একজন ক্রেতা যখন হচ্ছে মোর এন্ড মোর ইউনিট কনজিউম করবে মানে আপনি ৳১ একই জিনিস যখন অনেকবার ধরে কনজিউম করতে থাকবেন, তখন দ্যা ইউটিলিটি অফ ইচ সাকসেসিভ ইউনিট গোজ ডাউন। ধরটার প্রতি আপনার যে ইউটিলিটি থাকবে বা লেভেল অফ স্যাটিসফ্যাকশন থাকবে সেটা কমে যাবে। সহজ করে যদি বলি ধরেন আপনি মিষ্টি খেতে পছন্দ করেন। তো আপনি ধরেন ১ টা খেলেন, ২ টা খেলেন, ৩ টা খেলেন। এভাবে করে খেতে, খেতে একটা সময় গিয়ে আপনার এই মিষ্টি মানে একটু পরে হচ্ছে আপনার আর খেতে মন চাইবে না। অর্থাৎ আপনার লেভেল অফ স্যাটিসফ্যাকশন টা প্রতিনিয়ত কমতে থাকবে। যত আপনি বেশি খাবেন তত আপনার এটা কমতে থাকবে। তবে এখানে একটা এক্সপেকটেশন আছে। এক্সপেকটেশন গুলো হচ্ছে টাইম ফ্রেম। ধরেন আপনি হচ্ছে গিয়ে সকালে একটা মিষ্টি খেলেন আর বিকেলে একটা মিষ্টি খেলেন। তাহলে কিন্তু সেখানে আপনার ওই ইউটিলিটিটা কমবে না। কারণ আপনি তখন সকালে যদি একই সময়ে যদি আপনি খান, মানে এই লটা আপনার কাজ করবে একই সময়ের মানে একটা নির্দিষ্ট সময়ের উপর। আপনি সকালে খেয়েছেন, ওই সকালে যতগুলো খাইছেন আপনার তো ওই সময় ওইগুলোর উপরে হচ্ছে গিয়ে এই লটা খাটবে। আপনি সকালে খেয়েছেন, এরপরে বিকেলে খেয়েছেন। তার মাঝখানে একটা গ্যাপ আছে। তখন কিন্তু এই লটা খাটবে না। ইউনিট শুড বি সেম অর সুইটেবল সাইজ। আপনি ধরেন আহ অনেক মানে ক্লান্ত হয়ে আসছেন, আপনার হচ্ছে গিয়ে ১ গ্লাস ঠান্ডা পানি খাওয়া লাগবে। আর ১ গ্লাস পানি ধরলাম যে আমরা ২৫০ মিলি। আর আপনি ২৫০ মিলি করে না খেয়ে ধরেন আপনার কাছে হচ্ছে ৫০ মিলিলিটার একবারে পিচ্চি, পিচ্চি সাইজের গ্লাস আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ২৫০ মিলিলিটারের ১ গ্লাস পানি খেলে যে পরিমাণে স্যাটিসফ্যাকশন হইতো, এরপর দেখা যাচ্ছে ১ গ্লাস খাওয়ার পরে আরেক গ্লাস খাওয়ার সময় আপনার এই মানে স্যাটিসফ্যাকশনটা একটু কমে যেত। কিন্তু আপনি যেহেতু পিচ্চি সাইজের গ্লাসে খাচ্ছেন, ওই আপনার এখন বড় গ্লাসে ১ গ্লাস খাইতে গেলে যে পরিমাণে মানে আপনার স্যাটিসফ্যাকশন ছিল, তখন হচ্ছে আপনি ওই পিচ্চি গ্লাসে ৫ গ্লাস খেলে ওই পরিমাণ স্যাটিসফ্যাকশন আসবে। কাজেই আপনার ইউনিট যদি সেম না হয় বা সাইজ যদি সেম না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু খাটবে না। আর টেস্ট শুড বি সেম। টেস্ট শুড বি সেম বলতে কি বোঝানো হয়েছে? ধরেন আপনি এখন খেলেন হচ্ছে গিয়ে আ ধরেন আপনি এখন কি বলা যেতে পারে? আ মানে একই খাবার যদি না খেয়ে যদি ভিন্ন, ভিন্ন খাবার খান তাহলে সেটার উপর কিন্তু এটা এপ্লাই হবে না। কারণ আপনার কিন্তু ধরেন এখন শীতকালে পিঠার কথা যদি বলি, আপনি হচ্ছে গিয়ে এই চিতই পিঠা হচ্ছে অনেকগুলো ভর্তা দিয়ে টেস্ট করবে। তো এখন দেখা গেছে কি আপনি একটা ভর্তা দিয়ে কিছুক্ষণ খাওয়ার পরে ওই ভর্তাটা আপনার কাছে একটু পরে আর ভালো লাগবে না। তখন আপনি যদি আরেকটা ভর্তা নিয়ে যদি ট্রাই করেন, তখন কিন্তু ওই নতুন ভর্তা আপনাকে আলাদাভাবে ইউটিলিটি দিবে। আলাদাভাবে আপনাকে স্যাটিসফ্যাকশন দিবে। এখন আপনি যদি একবার একটা করে ভর্তা দিয়ে খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু ওই ১ম ভর্তার যে ইউটিলিটি সেটা কিন্তু কমবে না। কাজেই আপনাকে টেস্ট সেম হতে হবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে এই যে প্রোডাকশ না সরি আমরা তো প্রোডাকশনের মধ্যে না, আমরা হচ্ছে ওকে আমরা কনজিউমার বিহেভিয়ার নিয়ে মধ্যে এতক্ষণ আলোচনা করছি যেখানে হচ্ছে গিয়ে ইউটিলিটি নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা এই যে কার্ডিনাল ইউটিলিটি অর্ডিনাল ইউটিলিটি এগুলো নিয়ে আলোচনা করেছি। মার্জিনাল ইউটিলিটি কিভাবে বের করে, এই যে এখানে যদি দেখেন এই যে এখানে 0 আর 4 ছিল, এদের মধ্যে বিয়োগ করে 4 পেয়েছে। এখানে 4 আর 7 আছে 2 আর 3 এ, এই দুইটাকে বিয়োগ করলে 3 পেয়েছে। এখানে 7 আর 9 আছে, এই দুইটাকে বিয়োগ করলে 2 হয়। এখানে 10 আর 9 আছে, বিয়োগ করলে 1 হয়। এখানে 10 আর 10 আছে, বিয়োগ করলে 0 হয়। এবং আমরা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি নিয়ে আলোচনা করেছি। এখানে হচ্ছে গিয়ে
লাগবে না আমাদের, এটা গ্রাফটা লাগবে, স্টক আছে। গেল কই? আচ্ছা ওকে, এখানে এখানে আর কিছু নেই। ওকে, এখন হচ্ছে কি আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দেখবো। এখানে আমি পুরো টপিকটাকে একটা স্লাইডের মধ্যে নিয়ে এসেছি। এটা হচ্ছে কি আমাদের মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে গিয়ে যেটা লার্জ স্কেলে কাজ করবে, আর ইমপারফেক্ট হচ্ছে একটা লার্জ স্কেলে কাজ করবে, এটা মিনি স্কেলে কাজ করবে। ইমপারফেক্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মনোপলি, মনোপলিস্টিক, অলিগোপলি, ডুওপলি, মনোস্পনি, অলিগোস্পনি, এরকম একটা পার্ট আছে। তো আমি এখানে নিচে লিখে দিয়েছি যে মনো শব্দটার মানে প্রথম পার্ট হচ্ছে গিয়ে সেলার, পর এস দিয়ে সেলার, বি দিয়ে বাই। এখন মনোপলি জিনিসটা মানে হচ্ছে গিয়ে আপনার একটা সেলার থাকবে। মনো শব্দ মানে হচ্ছে এক, পলি মানে অনেক। মানে মনো হচ্ছে গিয়ে আপনার সেলারের পার্ট, পলি হচ্ছে বাইরের পার্ট। তার মানে আপনার একজন সেলার থাকবে আর অনেকগুলো বায়ার থাকবে। তো এরকম একটা উদাহরণ যদি বলি মনোপলির, তাহলে রেল অফ বাংলাদেশ। কারণ এই রেল লাইন মানে বাংলাদেশের যে রেল কর্তৃপক্ষ সেটা কিন্তু সরকার একটা পার্ট, আর সেটার বায়ার কিন্তু মানে ওখান থেকে সার্ভিস নিচ্ছে কিন্তু প্রায় অনেকে, একাধিক মানুষ। কাজে সেটাকে আমরা মনোপলি বলতে পারি, যে একজন সেলার অনেকগুলো বায়ার। এরপর মনোপলিস্টিক, মনোপলিস্টিক ক্ষেত্রে হচ্ছে গিয়ে একই প্রোডাক্ট ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন ভাবে বিক্রি করবে। যেমন আমি যদি বলি সোপ মানে সাবানের কথা বলতে পারি, টিভির কথা বলতে পারি। সাবানের ক্ষেত্রে কিরকম হয় যে লাইফ বয় আছে, ডেটল আছে, আর অন্যান্য সাবানগুলো আছে। এই সাবানগুলোর ক্ষেত্রে হচ্ছে কি যেটা হয় যে এক একটা এক এক রকম ভাবে মানে ভিন্ন ভিন্ন ভাবে এটাকে রিপ্রেজেন্ট করতেছে, ভিন্ন ভিন্ন ফ্লেভার বা ভিন্ন ভিন্ন আছে, সুগন্ধ বা অনেকগুলো কাজ থাকে, ডেটল থেকে শুরু করে সবার। কি আবার টেলিভিশনের ক্ষেত্রে এক একটা টেলিভিশন এক এক রকম কাজ করে, এভাবে এরা কাজ করে। আহ এরপরে অলিগোপলি, অলিগোপল শব্দের মানে হচ্ছে কম, খুবই ক্ষুদ্র। আর পলি মানে অনেক, এবং এই জন্য লেখা আছে অলিগো মানে প্রথম পার্টটা হচ্ছে সেলার, পরের পার্টটা হচ্ছে বায়ার। তাহলে অলিগোপলি ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফিউ সেলার আর হচ্ছে গিয়ে মোর বায়ার। ফিউ সেলার যদি হয় তাহলে সেখানে হচ্ছে গিয়ে আমরা যদি বলি ওপেক একটা আছে, পেট্রোলিয়াম মানে এরকম জাতীয় পেট্রোলিয়াম সাপ্লাই করে ওরা। অথবা আমরা বাংলাদেশে বিদ্যুৎ সিস্টেম নিয়ে বলতে পারি, বিদ্যুৎ কিন্তু খুব বেশি কোম্পানি এটা দিচ্ছে না। ডেস্কো অথবা এরকম কিছু বিডিপি, পিডিবি, তারপর হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুৎ, এরকম ক্ষুদ্র মানে গুটি কয়েক হচ্ছে গিয়ে এই বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, এরকম গুলোকে বলা হয় অলিগোপলি। এর বাইরে আছে ডুওপলি, তারপরে হচ্ছে মনোপলি, বা এগুলো যেগুলো আছে ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনি একটু মাথা রাখলেই হয়। এরকম কিছু আছে, এই তিনটা হচ্ছে মেন। এরপর হচ্ছে যে আমরা জিডিপি আর জিএনপি। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এখন জিডিপি জিনিসটা মানে কি, তাহলে সেটাতে আসতে হবে। সহজ করে যদি বলি, দেশের ভিতরে আয়, আমি এখানে লিখে দিচ্ছি দেশের ভিতরে আয় বলতে কিরকম। আপনার একটা দেশের ভিতরে ওই দেশের নাগরিক এবং ওই দেশের নাগরিক ছাড়াও যদি কোনো বিদেশি যদি ফরেনার যদি থাকে, ওই ফরেনাররা মানে দেশের ভিতরে যা ইনকাম হবে, এবার সেটা দেশের নাগরিক করুক বাইরের নাগরিক করুক, সেটা হচ্ছে জিডিপি। আবার ধরেন এখানে কিন্তু প্রবাসীদের ইনকাম কিন্তু এখানে অ্যাড হবে না, এটা হচ্ছে জিডিপি। আর জিএনপির ক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি বলি, সেখানে একটু আমরা উল্টা চিত্র দেখবো, সেটা হচ্ছে গিয়ে জিএনপি মানে হচ্ছে গিয়ে ওকে, ওকে, জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি মানে হচ্ছে গিয়ে গ্রোস ন্যাশনাল ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপির ক্ষেত্রে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই দেশের নাগরিকরা যা ইনকাম করবে সেটা হচ্ছে জিএনপি। এবার ওই দেশের নাগরিকরা দেশে থাকুক বাইরে থাকুক যে কোনো জায়গায় থাকুক, তাদের মোট ইনকামটা হচ্ছে গিয়ে জিএনপি। আর জিডিপির বেলা হচ্ছে না, আমার দেশের মধ্যে যা ইনকাম হবে সেটা হচ্ছে গিয়ে জিডিপি। এটুকু হচ্ছে একটু মাথায় রাখতে হবে। রেখে আপনি জাস্ট একটু পিডিএফটা একটু ভালো করে পড়লে বা একটু টপিকটা একটু বইয়ে পড়লে আপনি দেখবেন যে সবকিছু ইজি লাগে। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রোডাকশন এন্ড কস্ট। প্রোডাকশন এন্ড কস্টের ক্ষেত্রে প্রথমত ডেফিনেশন যদি বলি, প্রোডাকশন জিনিসটা হচ্ছে কনভার্সন অফ ইনপুট ইনটু আউটপুট। একটা ইনপুটকে আউটপুটে কিভাবে নেবেন সেটা কনভার্সনটা হচ্ছে গিয়ে প্রোডাকশন। তো এই প্রোডাকশনের ক্ষেত্রে চারটা ফ্যাক্টর আছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। ল্যান্ড মানে হচ্ছে যেটা ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস মানে হচ্ছে গিয়ে সেটা বিলো এন্ড অ্যাবভ দ্য ল্যান্ড,
ল্যান্ডের উপরের নিচে যেখানে থাকুক ওই জায়গার ন্যাচারাল রিসোর্সেস সবগুলো হচ্ছে গিয়ে ল্যান্ড। লেবারকে আমরা এখানে এই যে ৪ টা ফ্যাক্টর আছে প্রোডাকশনের, টোটাল ৪ টা প্রোডাকশনকে মানে ফ্যাক্টরকে আমরা ২ টা পার্টে ভাগ করি। একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, একটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস। এর মধ্যে ল্যান্ড হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস আর লেবার যেটা আছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস। হিউম্যান রিসোর্সেস এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের লেবার তখনই বলবো যখন হচ্ছে একটা টার্ম আছে যে লেবার হচ্ছে হিউম্যান রিসোর্সেস হুইচ উই গিভ স্যালারি, যাদেরকে আমরা স্যালারি গিভ করি। যদি স্যালারি না দিই তাহলে তারা লেবার হিসেবে কাউন্ট হবে। আর ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে ম্যান মেড অ্যাসেট ইউজ ফর ফার্দার প্রোডাকশন, মানে আপনার এটা মানুষের দ্বারা তৈরি একটা অ্যাসেট থাকবে যেটা আমরা ফার্দার ইউজ করতে পারবো, তাহলে সেটাকে আমরা ক্যাপিটাল বলবো। আর এন্টারপ্রেনিউরশিপ যেটা আছে সেটাও একটা হিউম্যান রিসোর্স। আমরা অলরেডি দুইটা হিউম্যান রিসোর্স পেয়ে গেছি, একটা হচ্ছে লেবার, এটাও হিউম্যান রিসোর্স যাকে আমরা গিভ করি স্যালারি। আর এন্টারপ্রেনিউরশিপের মধ্যে একটা হিউম্যান রিসোর্স পেয়ে গেছি, কিন্তু এদের মধ্যে তফাৎ হচ্ছে এরা হচ্ছে রিস্ক টেকার অর মানে কিসের রিস্ক নেই, প্রফিট অর লস। অর্থাৎ হিউম্যান রিসোর্সের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে শ্রমিক আর একটা হচ্ছে মালিক। মালিকদেরকে আমরা এন্টারপ্রেনিউরশিপের মধ্যে রেখেছি আর লেবাররা হচ্ছে কি তাদেরকে আমরা স্যালারি দিচ্ছি। এখন এর উপর ভিত্তি করে আমাদের এই প্রোডাকশন সরি প্রোডাক্ট ফাংশন একটা পার্ট থাকবে। ফাংশন মানে সেটাকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করি ফাংশনকে, এবং এখানে আমাদের এই প্রোডাকশন ফাংশনের মধ্যে অবশ্যই একটা আউটপুট থাকবে। এই আউটপুটটাকে আমরা কিউ দিয়ে যদি প্রকাশ করি, এই আউটপুটটা হচ্ছে ফাংশন। এখানে আমি তিনটা জিনিস লিখছি, এল, কে, এল ডি। এল মানে হচ্ছে লেবার, কে মানে হচ্ছে গিয়ে ক্যাপিটাল, আর এল ডি হচ্ছে গিয়ে ল্যান্ড। এই তিনটাকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট মানে ফাংশনটা পাই। এই প্রোডাক্ট ফাংশনটা কাজ কি যদি বলি, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ম্যাক্সিমাম লেভেল অফ আউটপুট দ্যাট ক্যান বি অব এই দ্যাট ক্যান বি অ্যাচিভড উইথ এ গিভেন রিসোর্সেস। এখন obtained দ্যাট ক্যান বি অবটেইন উইথ এ গিভেন রিসোর্সেস। তো এক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি বলি এটা হচ্ছে আমরা আমাকে যে গিভেন রিসোর্সেস থাকবে সেখান থেকে আমি আউটপুট হিসেবে ম্যাক্সিমাম লেভেল কিভাবে বের করব এটা নিয়ে হচ্ছে এখানে কাজ করা হয়। এটা হচ্ছে প্রোডাকশন। ও এর পরবর্তী পার্ট হচ্ছে কস্ট। কস্টকে হচ্ছে গিয়ে এখানে আপনার মানে মাথায় রাখতে হবে এখানে দুইটা রকম প্রোডাক্টকে মানে কস্টের ক্ষেত্রে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল। ফিক্সড হচ্ছে কি যেগুলো দামি জিনিসগুলো সেগুলোকে আমরা ফিক্সড বলবো। আর ভেরিয়েবল হচ্ছে যে আমরা কাঁচামাল লেবার যে জিনিসগুলো চেঞ্জ হয় এগুলো হচ্ছে কি আমরা বলবো। যেমন একটা ফ্যাক্টরিতে, আচ্ছা একটু পরে আমরা বলবো যে একটা ফ্যাক্টরিতে ধরেন একটা বিল্ডিং আছে, একটা ফ্যাক্টরি মানে একটা অবশ্যই একটা বিল্ডিং এর মধ্যে থাকবে এবং ওই বিল্ডিং এর মধ্যে অবশ্যই একটা হচ্ছে থাকবে কি বলে মেশিন থাকবে। এই যে বিল্ডিং বা মেশিন এগুলো কিন্তু খুবই কস্টলি জিনিস, দামি জিনিস। তো আমরা একটা বলছি দামি জিনিসগুলো হচ্ছে ফিক্সড। এই জন্য ফ্যাক্টরির মধ্যে বিল্ডিং বা মেশিন এগুলো হচ্ছে গিয়ে ফিক্সড। আর এখানে যে লেবাররা কাজ করবে তারা হচ্ছে ভেরিয়েবল, এবং আমরা কিন্তু লেবারদেরকে আসলে ভেরিয়েবল মানে হচ্ছে যা চেঞ্জ হয়। লেবারদেরকে কিন্তু সবসময় একবার ওই ফ্যাক্টরির শুরু থেকে শেষ পর্যন্ত যে একজন লেবার থাকবে সেটাও কোনো গ্যারান্টি নেই, সে যে কোনো সময় বাদ পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে ভেরিয়েবল। এবং এটার উপর ভিত্তি করে দুইটা রান আছে, একটা হচ্ছে শর্ট রান, একটা হচ্ছে লং রান। শর্ট রানের ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ হয়, মাথায় রাখবেন শর্ট রানের ক্ষেত্রে ভেরিয়েবলটা চেঞ্জ হয়। ভেরিয়েবল মানে কি, যেটা হচ্ছে কাঁচামাল বা লেবার এই জিনিসগুলো চেঞ্জ হয়। আর মানে ভেরিয়েবল চেঞ্জ হয়, ফিক্সড যেটা সেটা কোনো চেঞ্জ হয় না। আপনি জাস্ট মাথা রাখেন শর্ট রানের মধ্যে ভেরিয়েবল চেঞ্জ হয়, আর লং রানের মধ্যে ভেরিয়েবল আর ফিক্সড দুইটাই চেঞ্জ হয়। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। শর্ট রানের সময় শুধুমাত্র ভেরিয়েবল, মানে শর্ট মানে কি বোঝায়? কম। আপনি এখানে জাস্ট মাথায় রাখেন একটাই চেঞ্জ হবে, মানে কম জিনিস চেঞ্জ হবে। তো কম জিনিস হিসেবে আপনি কি মাথায় রাখবেন? ভেরিয়েবল জিনিসটাই হচ্ছে চেঞ্জ হওয়ার, আপনি মাথায় রাখেন ওখানে ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে। আর লং মানে রানের মধ্যে হচ্ছে গিয়ে দুইটাই চেঞ্জ হচ্ছে। আপনার ভেরিয়েবল মানে ফিক্সড যে একটা থাকবে সেটাও চেঞ্জ হবে, ভেরিয়েবল যেটা আছে সেটাও চেঞ্জ হবে, সেটা হচ্ছে গিয়ে লং রান। এবার এটার উপর ভিত্তি করে আমরা টোটাল ৬ টা কস্ট পেয়ে থাকি। একটা হচ্ছে টোটাল কস্ট, একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টিবিসি মানে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। আর এই টিসি, এই যে এখানে টিসি আছে, এখানে টিসি লিখেছি, এখানে টিএফসি আছে, টিএফসি লিখেছি, টিবিসি ছিল, টিবিসি লিখেছি। ৪, ৫, ৬ এর মধ্যে টিসি কে আমরা কিউ দ্বারা ডিভাইড করছি, টিএফসি কে কিউ দিয়ে ডিভাইড করছি, টিবিসি কে কিউ দ্বারা ডিভাইড করছি। এবার কিউ দ্বারা ডিভাইড করলে আমরা এটিসি এভারেজ টোটাল কস্ট পাই। এএফসি মানে হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, আর এবিসি মানে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট। এই ৬ টা পার্ট আমরা পেয়ে থাকি। তো আমরা যদি হচ্ছে গিয়ে এটার জন্য একটা
ওকে। এখানে যে প্রোডাকশন কস্টের মধ্যে হচ্ছে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। প্রোডাকশন কি, ইনপুট, আউটপুট, যে ল্যান্ড, তারপর হচ্ছে লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউরশিপ, এরপর হচ্ছে প্রোডাকশন ফাংশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। টাইপস অফ ইনপুটের মধ্যে আমরা ফিক্সড ইনপুট নিয়ে আলোচনা করে ফেলেছি, যেমন এখানে একটা ফ্যাক্টরির নাম দেওয়া আছে। আবার হচ্ছে গিয়ে এরপর ভেরিয়েবল ইনপুটটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। শর্ট রান, লং রান দুইটা আমরা আলোচনা করে ফেলেছি। এখানে এত ডিটেলসে আছে, এগুলো রাখবেন। আপনাকে আমি যতটুকু মাথায় রাখতে বলছি ওইটুকু মাথায় রাখেন। এই যে টোটাল প্রোডাক্ট বা টোটাল কস্ট, তারপর হচ্ছে মার্জিন, আচ্ছা এটা আপনার লাগবে না, মার্জিনালটা লাগবে না। আহ, আপনি এখানে একটা জিনিস মাথায় রাখতে পারেন, মার্জিনাল ইউটিলিটি আমরা যখন পড়ছিলাম তখন আমরা দুইটার মধ্যে বিয়োগ করছিলাম। তো মার্জিনাল ইউটিলিটি বেলা হচ্ছে দুইটা টোটাল প্রোডাক্টে বিয়োগ করে, সরি, দুইটা টোটাল ইউটিলিটিকে বিয়োগ করছিলাম। তাহলে টোটাল প্রোডাক্টের এখানে যখন আমরা কাজ করবো প্রোডাক্টের বেলায়, তখন মার্জিনাল প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে দুইটা টোটাল প্রোডাক্টের মধ্যে বিয়োগ। যেমন এখানে হচ্ছে গিয়ে okay, এখানে হচ্ছে কি যদি বলি, এই যে 0 আর 2000 এই দুইটার মধ্যে বিয়োগ করে একটা মার্জিনাল প্রোডাক্ট, 2000 আর 3000 মধ্যে বিয়োগ করে একটা মার্জিনাল প্রোডাক্ট, এভাবে করে এটা কাজ করছে। এর বাইরে যদি বলি, এই যে এখানে হচ্ছে আমাদের তখন হচ্ছে এটা গ্রাফ আঁকতে হবে, যে ডাল লব ডিভিশন, এটা লাগবে না, ডিভিশন রিটার্ন লাগবে না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উম, এই যে এই জিনিসটা, এটা পুরোটা একটা একসাথে আছে কিনা। ওকে, আমরা একটু শুরু থেকে এখানে উপর থেকে একটু বলি। আহ, এই জিনিসটার মধ্যে এই যে আমরা অলরেডি আলোচনা করছি, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এরপর হচ্ছে গিয়ে এটার উপর ভিত্তি করে আমার টোটাল একটা এই যে টিসি একটা টোটাল কস্ট আসছে। এখানে টোটাল কস্ট জিনিসটা এখানে সূত্র দেওয়া আছে, টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিবিসি, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। যে টোটাল কস্ট এখানে কোথা থেকে আসছে 55, এই 55 আর 0 যোগ করলে 55 হয়, এই 55 আর 30 যোগ করলে 85 হয়, এই 55 আর এই 55 যোগ করলে 110 হয়। অর্থাৎ এই যে ফিক্সড কস্ট আর এই ভেরিয়েবল কস্ট এটা যোগ করলে আমি টোটাল কস্ট পেয়ে যাবো, এটা হচ্ছে সারমর্ম। এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি। মার্জিনাল কস্টের ক্ষেত্রে হচ্ছে এই যে দুইটা জিনিসের মধ্যে আমরা বিয়োগ করবো, এখানে 55 আর 85 85 আছে, এটার মধ্যে আমরা বিয়োগ করলে 30 পাচ্ছি। আর 85 আর 110 এর মধ্যে বিয়োগ করলে আমরা 25 পাচ্ছি, এভাবে করে এটা পার্থক্য হয়। এখানে আছে একটা দিছে, একসাথে এটা কার্ভ দিয়ে নাই, আচ্ছা দিলে ভালো হতো, ছয়টার দেওয়ার কথা। এই যে এই কার্ভটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে মাথায় রাখেন, তাহলে পরীক্ষায় মোটামুটি নিশ্চিত থাকেন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এখানে হচ্ছে আমার কোয়ান্টিটি আছে 0 1 2 3 4, এখানে 4 এর মধ্যে স্টার দেওয়া আছে, আপাতত মাথায় রাখেন। এই যে এখানে লেখা আছে মিনিমাম লেভেল অফ এভারেজ কস্ট, এটাকে স্টার দিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক, এর একটা ফিক্সড কস্ট আপনাকে দিয়ে দিবে এবং কিছু কিছু ঘর খালি রেখে এভাবে প্রশ্ন দিবে। এখানে ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, এই ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টকে যোগ করলে টোটাল কস্ট। এরপর হচ্ছে মার্জিনাল কস্ট, হচ্ছে কি এই দুইটা টোটাল কস্টের মধ্যে বিয়োগ হচ্ছে মার্জিনাল। মার্জিনাল মানে হচ্ছে দুইটা টোটালের বিয়োগ। আপনি এটা মাথায় রাখেন, কস্টের বেলা দুইটা কস্ট থেকে বিয়োগ করবেন, প্রোডাক্টের বেলা দুইটা টোটাল প্রোডাক্টের থেকে বিয়োগ করবেন, ইউটিলিটির বেলা হচ্ছে দুইটা টোটাল ইউটিলিটি থেকে বিয়োগ করবেন, তাহলে আপনি মার্জিনাল ইউটিলিটি অথবা মার্জিনাল প্রোডাক্ট অথবা মার্জিনাল কস্ট পেয়ে যাবেন। এভারেজ মানে হচ্ছে গিয়ে জাস্ট এই যে টোটাল কস্টকে কিউ দ্বারা ডিভাইড করবেন। এভারেজ ফিক্সড কস্টের বেলা হচ্ছে প্রোডাক্ট মানে ফিক্সড কস্টকে কিউ দ্বারা ডিভাইড করবেন। এভারেজ ভেরিয়েবল কস্টকে আপনি মানে হচ্ছে জাস্ট ভেরিয়েবল কস্টকে কিউ দ্বারা ডিভাইড করবেন। এখানে আপনার ধরুন দেখেন, এখানে 55 আছে, এখানে 0 আছে। এখানে মাথায় রাখেন ফিক্সড কস্ট, আপনি জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভাবেন। এখানে বলে দেওয়া আছে কস্টটা ফিক্সড থাকবে, ফিক্সড যদি থাকে এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। কাজে এখানে প্রত্যেকটা ঘরে একটা ঘর লেখা নাই, এই ঘরটা এখানে খালি করে রেখেছে আপনাকে সলভ করতে দেওয়ার জন্য, হয়তো এইভাবে দিতে পারে। এই ঘরে কিন্তু আপনার যেহেতু সবগুলো 55 আছে, এই ঘরে অবশ্যই 55 হবে। তো এই কস্টটা ফিক্সড 55ই থাকবে। এবার ভেরিয়েবল কস্টের বেলা যখন আসবেন, আপনি এই টোটাল কস্টের সাথে কম্পেয়ার করে পেয়ে যাবেন, কারণ এখানে 55 টোটাল ফিক্সড কস্ট, এখানে 0 ভেরিয়েবল কস্ট, দুইটা যোগ করলে আপনি 55 পাবেন। এবার এখানে দেখেন, এখানে আছে 55, এখানে আছে 85। আপনাকে মাথায় রাখতে হবে এই ফিক্সড কস্ট, এই গড়, আর এই গড় যোগ করলে আপনি এই গড়টা পাবেন, অর্থাৎ 55 সাথে কিছু একটা যোগ করলে 85 পাবেন। সেক্ষেত্রে এখানে ভেরিয়েবল কস্ট হবে 30। আবার এখানে 55 আছে, এখানে 110 আছে, এই 55 আর এই খালি গড় যোগ করলে আপনি 110 পাবেন।
তাহলে আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি এখানে 55 হবেই ফিক্সড কস্টের বেলায়। কাজে এখানে আসলে এটা না দিলেও আমরা এমনি জানতাম। 55, 55 যোগ করলে 110 হবে। আবার এখানে 55, 75 যোগ করলে 130, 55 আর 105 যোগ করলে 160, 55 আর 155 যোগ করলে 210, 55, 225 যোগ করলে 280 হইছে। আশা করি টোটাল কস্টে কোনো অসুবিধা হবে না। এবার এই ২ টার টোটাল কস্টকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব মার্জিনাল কস্ট। এই যে ৮৫ আর ৫৫ এর মধ্যে বিয়োগ করলে ৩০, ৮৫ আর ১১০ এর মধ্যে বিয়োগ করলে ২৫। এবার ১১০ আর ১৩০ এখানে খালি রেখে দিয়েছে। কাজেই এখানে ১৩০ থেকে ১১০ বিয়োগ করবেন। করলে হবে ২০, এখানে 20 বা ২০ হবে। এখানে ১৩০ আর ১৬০, এজন্য বিয়োগ করলে পাবেন ৩০। এখানে ১৬০ আর হচ্ছে ২১০, এটা বিয়োগ করলে আপনি ৫০ পাবেন। এখানে ২১০, ২৮০ বিয়োগ করলে আপনি ৭০ পাবেন। এবার আপনাকে হচ্ছে গিয়ে এই যে টোটাল কস্ট কে আপনি কিউ দ্বারা ডিভাইড করবেন। টোটাল কস্ট মানে হচ্ছে এই ঘর আর এই 0 দিয়ে মানে এই কোয়ান্টিটি এই পার্টটা আপনি ডিভাইড করবেন করলে পাবেন। এখন নিচে যদি 0 থাকে তার ভ্যালু সবসময় ইনফিনিটি হয়। কাজে এখানে ইনফিনিটি আসছে। পরের পার্টে হচ্ছে এখানে আছে হচ্ছে ৮৫, এখানে আছে ১। ৮৫ আর ১ যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো ৮৫। এর বাইরে যদি বলি এখানে আছে ১১০। এই ১১০ কে এখানে কিউতে আছে ২। ১১০ কে ২ দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে ৫৫। আবার এখানে আছে ১৩০। এই ১৩০ আর এখানে কিউ হচ্ছে ৩। ১৩০ কে ৩ দিয়ে ভাগ করলে আপনি ক্যালকুলেটরে এরকম একটা ভ্যালু পাবেন। এখানে আছে ১৬০, এখানে আছে ৪। আচ্ছা আমরা এটাকে ১৬০ কে ৬০ দ্বারা ভাগ করলে ৪০ পাবো। এখানে ২১০, এখানে ৫। ২১০ কে ৫ দিয়ে ভাগ করলে আমি ৪২ পাবো। এখানে ২৮০, এখানে ৬ ভাগ করলে আমি এরকম একটা ভগ্নাংশ পাবো। এটা হচ্ছে আমার এই টোটাল কস্ট কে আমি কিউ দ্বারা ডিভাইড করছি। এবার যখন এভারেজ ফিক্সড কস্ট আসবে তখন আমি এই ফিক্সড কস্ট কে কোয়ান্টিটি দ্বারা ডিভাইড করব। অর্থাৎ এই ৫৫ ভাগ 0 করলে 0 পাবো। ৫৫ ভাগ 1 করলে হচ্ছে ৫৫ পাবো। এখানেও ৫৫ ছিল ২ দিয়ে ভাগ করলে আমি এখানে ২৭.৫ পাবো। এখানে খালি ঘর আছে। এখানে ৫৫ আছে, এখানে ৩ আছে। ভাগ করলে মানে এই ৫৫ দিয়ে আমি ৩ মানে এই ফিক্সড কস্ট এর এই ভ্যালু গুলোকে সবগুলোকে হচ্ছে গিয়ে সরি আর জিনিসটা যে ফিক্সড কস্ট এর প্রত্যেকটা ঘরকে আমি কিউ দ্বারা ডিভাইড করলে আমি এখানে এভারেজ ফিক্সড কস্টটা পেয়ে যাব। এটা সরি এই ঘরটা আমি পেয়ে যাব। এটা নিজ দায়িত্বে একটু করে ফেলবেন। আর এভারেজ ভেরিয়েবল কস্ট যেটা আছে এখানে সূত্রের মধ্যে লেখা আছে ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ এই ঘরগুলোকে আপনি ডিভাইড করলে আপনি এখানে পাবেন। 0 দিয়ে 0 কে ডিভাইড করা মানে সেটা হচ্ছে আনডিফাইন্ড। এখানে ৫৫ ৩০ হবে। ৩০ এর সাথে ১ ডিভাইড করলে হবে ৩০। এখানে ৫৫, এখানে ২ ভাগ করলে হবে ২৭.৫। তারপর হচ্ছে গিয়ে এখানে ১৩০, এখানে ৩ ভাগ করলে ২৫, সরি আ সরি ৭৫ আর ৩ এইজন্য ২৫ হবে। এখানে ১০৫, এখানে ৪ ভাগ করলে কিছু দশমিক ২৬ দশমিক কিছু একটা পাবেন। এভাবে এই জায়গায় ভেরিয়েবল কস্ট এর এই ভ্যালু গুলোকে আপনি কোয়ান্টিটি দ্বারা ডিভাইড করলে আপনি হচ্ছে গিয়ে এভারেজ ফিক্সড কস্ট টা পেয়ে যাবেন। এবং আপনাকে এর পরবর্তীতে ২ টা কার্ভ আঁকতে হবে। এই ২ টা কার্ভ আপনাকে আঁকতে হবে। একটা হচ্ছে টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এটার জন্য এই যে দেখেন এখানে মাথায় রাখবেন ফিক্সড কস্টটা সবসময় এরকম একটা লম্বা লাইন বরাবর যাবে মানে স্ট্রেট। ফিক্সড কস্টের ক্ষেত্রে তো আপনার ভ্যালু চেঞ্জ হবে না। কাজেই এটা গ্রাফটা সোজা একটা সরলরেখা হবে। এবং এখান থেকে মাথায় রাখবেন ফিক্সড কস্টের মাথা থেকে হচ্ছে গিয়ে টোটাল কস্ট শুরু হবে। এবং এখানে গ্রাফে তো আপনাকে যেমন আমরা এখানে অনেক ৬ টা ৭ টা ছিল। কিন্তু আপনাকে যখন এটা করতে দেওয়া হবে আপনি ৪ টা পয়েন্ট বের করলেও এনাফ। আপনি ৪ টার বেশি বের করা লাগবে না। তখন আপনার এই গ্রাফটা এরকম একটু উপরের দিকে যাবে। এটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনার টোটাল কস্ট। আর এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট। এখানে আপনি একটা ভেরিয়েবল কস্ট পাবেন সেটা ভ্যালু অনুযায়ী এটা এরকম চেঞ্জ হবে। এর বাইরে হচ্ছে আপনাকে এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট তারপর হচ্ছে গিয়ে আ এভারেজ ফিক্সড কস্ট এই জিনিসগুলো আপনাকে এখানে গ্রাফে আঁকতে হবে। এই ২ টা গ্রাফকে আপনি আলাদা, আলাদাভাবে আঁকবেন তাহলে আপনার কাজ শেষ।